জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। যারা আপনারা সামনে বসে আছেন এবং যারা অনলাইনে জয়েন করেছেন দেখছেন, তো সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে হেলথ রেগুলেশন এবং আমার পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আবারও। এবং সবাই মিলে একটু বলি আলহামদুলিল্লাহ, যেহেতু রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন এবং আমাদেরকে জ্ঞান দিয়েছেন। আজকে দেখেন, আজকে আমাদের কথাগুলো এখানেই সীমাবদ্ধ থাকতো। আজকের আলোচনাটা এর বাইরে যেতই না, যদি না মানুষ তার জ্ঞান বিজ্ঞানে উন্নতি সাধন করত, তাহলে এই রুমের কথা এখানেই থাকতো। কিন্তু আজকে বিজ্ঞানের কল্যাণে সারা বিশ্বে আমাদের কথাগুলো পৌঁছে যাচ্ছে মুহূর্তের ভিতরে। আজকে পৃথিবীর যে যেখানে আছেন না কেন, যারা ফেসবুক ব্যবহার করেন, লাইভ প্রোগ্রামটিতে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন। এবং যারা অলরেডি অংশগ্রহণ করেছেন তারা যদি আমাদেরকে কমেন্ট করেন, জানান যে আপনারা সাউন্ড ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা, আপনারা আমাদেরকে ভালো করে দেখতে পাচ্ছেন কিনা, তাহলে আমরা প্রোগ্রামটি সামনের দিকে এগিয়ে নিব। এবং কে কোথা থেকে জয়েন করেছেন এগুলো অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। এবং আপনারা কেন আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন। এটা রেগুলার সকালে আমরা লাইভে আসি প্রতিদিন 9টায়, রবিবার আমাদের বন্ধ থাকে। এবং এখানে আমরা সকল রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছি। শুধু চিকিৎসা না, তাদের প্রি কাউন্সেলিং, পোস্ট কাউন্সেলিং, খাবার বোঝানো, তারপর তাদেরকে এই যে একটা সেশনে অ্যাটেন্ড করার সুযোগ করে দেওয়া, সরাসরি দেখা, একটা মজা অন্যরকম। যতই আপনি অনলাইনে দেখেন না কেন, ডিরেক্টলি দেখলে যেটা বুঝবেন এটা কখনোই ওখানে বুঝবেন না। একটা সেশন এখানে লাইভ করে তারপরে গিয়ে আপনি যখন ভিডিওগুলো দেখবেন তখন বেশি মজা পাবেন এবং বেশি বুঝতেও পারবেন। তো আজকের আলোচনাটি বিশেষ করে মা বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও সবার জন্য গুরুত্বপূর্ণ। তবে গতকালকের আলোচনাটি ছিল মা, বোন, ভাই সবার জন্যে গুরুত্বপূর্ণ, কিন্তু ওটা একটু পুরুষ কেন্দ্রিক হয়ে গেছে। স্বাভাবিকভাবে সবাই ভাবছেন যে এটা পুরুষালী হরমোনের কথা বলা হয়েছে। মূলত আজকে আমরা বলবো মেয়েদের পিসিওডি, পিসিওএস বা বাচ্চা হচ্ছে না বা পিরিয়ড হচ্ছে না বা এই ধরনের প্রবলেমগুলো নিয়ে আজকে কথা বলবো। যদিও আপনাদেরকে আমরা যেই প্রবলেম নিয়ে কথা বলি না কেন, আলটিমেটলি সকল রোগের সমাধান একটাই। সেটা হচ্ছে কি, যে আমরা সুস্থ খাবার খাবো, পরিমিত খাবো, ফাস্টিং করব, রোজা রাখবো বা ফাস্টিং করব, আমরা আর্লি ঘুমাবো, ভোরে উঠব, আমরা সূর্যের আলোতে যাব, আমাদের হরমোনাল ব্যালেন্সটাকে, ন্যাচারাল সার্কাডিয়ান রিদমটাকে যদি ঠিক রাখি, হরমোনাল ব্যালেন্সটা আমাদের ঠিক হয়ে যাবে, ঠিক থাকবে। এখন সমাধান একই, তবে আমরা এখন শুরুটা করব হচ্ছে মেয়েদের যে প্রবলেমগুলো। এবং আমি চাইবো যারা এই ধরনের প্রবলেমে আছেন কমেন্ট করবেন এবং একজনকে দায়িত্ব দেওয়া হোক যে এই বিষয়ে পিসিওএস সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে সেশনের শেষে আমরা অল্প কিছু সময়, যদি আমরা কোনো কিছুকে অ্যাড্রেস না করি তাহলে এটার অ্যান্সার করব। আপনারা অনলাইনে যারা দেখছেন তারা কমেন্ট করেন, এখনই কমেন্ট করা শুরু করেন। এবং পরবর্তীতে যদি আনসার করা না হয় ওই ধরনের কোনো কোশ্চেন আমরা আনসার করব। তাহলে একজন ওই দেখো যে কারা কি কমেন্ট করছে, একজনকে দায়িত্ব দেওয়া হোক। আর আপনারা যারা সামনে বসে আছেন, দয়া করে, খুব দয়া করে মোবাইল যেন বাজে না। মোবাইল বন্ধ আছে কিনা আবার চেক করেন, ব্যাগের ভিতর থেকে খুঁজে খুঁজে বাইর করে দেখেন, যদি বন্ধ না থাকে আবার চেক করেন, বন্ধ করেন। সিরিয়াস অপমানিত হবেন আপনি যদি মোবাইল বাজে। সিরিয়াস অফেন্স, এটা সাংঘাতিক, বুঝলেন? কথা বলা তো যাবেই না, বাজানোও যাবে না। আর ভিডিওটা লাইভ হচ্ছে, অতএব আপনারা পৃথিবীর যে যে প্রান্তে আছেন না কেন দেখতে পাচ্ছেন এবং আপনারাও পরবর্তীতে এটা দেখতে পারবেন। ফেসবুকে থেকে যাবে, ইউটিউবে আপলোড হবে, সো আপনি ইউটিউব, ফেসবুক সব জায়গা থেকে দেখতে পারবেন। আমরা প্রথমে শুরু করছি, পিসিওএস নামটাই আমার পছন্দ না, কারণ পিসিওএস নাম দিয়ে এই রোগকে সঠিকভাবে ডিফাইন করা যায় না। কারণ যে কোনো রোগের মূল কারণ আমাকে দেখতে হবে। তাইলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম,
এখানে সিস্ট কথাটাই যায় না, এটা অ্যাকচুয়ালি ফলিকুলার যে গ্রোথ হচ্ছে, এটা মূলত কোনো ট্রু সিস্ট, যেটাকে সিস্ট বলতে যেটা বোঝে এটাই না। তো এটা নামকরণ চেঞ্জ করা উচিত আমি মনে করি, এবং এগুলো নিয়ে কাজ হবে। যাই হোক, যতদিন চেঞ্জ হচ্ছে না, আমরা মূলত কি নিয়ে কথা বলছি, একটা ওভারভিউ আমাদের দরকার। তো মূলত হচ্ছে আমরা এমন বিষয় নিয়ে কথা বলছি যেখানে মেয়েদের পিরিয়ডগুলো অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যায়, পিরিয়ড হয় না। মেয়েদের ফলিকুলগুলো বড় হয় কিন্তু ম্যাচিউরড হতে পারে না, ওভুলেশনটা হতে পারে না। অ্যানওভুলেটরি পিরিয়ড হয়, ওভুলেশন হয় না, বাচ্চা হয় না। ওভুলেশন ছাড়া বাচ্চা হতে পারে না। আপনারা কি বুঝতে পেরেছেন যারা আছেন? আপনাদের এটা জানা দরকার, কারণ আপনাদের ঘরে মা বোন আছে, বাচ্চারা আছে। তো যাদের দেখবেন ঘাড় কালো হয়ে গেছে, বগলের নিচে কালো হয়ে গেছে, অ্যাবনর্মাল হেয়ার গ্রোথ, মানে ফিমেল প্যাটার্নের যে হেয়ার গ্রোথ তার বাইরে কিছু, বুকে লোম গজাচ্ছে, কালো দাড়ি হচ্ছে, মোচ হচ্ছে, আঁচিল হচ্ছে, একনি হচ্ছে মানে ব্রণ, বা মাথায় টাক পড়ে যাচ্ছে, এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? এই ধরনের যে রোগগুলো, এগুলো নিয়ে আমরা কথা বলছি, যার ফলে বাচ্চা হচ্ছে না। তো এখানে আমরা আল্ট্রাসাউন্ড করে দেখি যে ছোট ছোট সিস্ট পাওয়া যায় ওভারিতে, এই জন্য এটাকে বলে পলিসিস্টিক ওভারি। আর সিনড্রোম মানে কয়েকটা জিনিস মিলে একটা জিনিস হচ্ছে। যেমন এখানে টেস্টোস্টেরন বেড়ে যাচ্ছে, মূল কারণ হচ্ছে টেস্টোস্টেরন বাড়ছে, মেনস্ট্রুয়াল ইরেগুলেটরিজ হচ্ছে। তো মূলত এখানে অনেকগুলো দেখার বিষয় আছে, যে টেস্টোস্টেরন পুরুষদের হরমোন। এখন অনেকের প্রশ্ন যে মেয়েদের কি টেস্টোস্টেরন থাকে কিনা? মেয়েদেরও টেস্টোস্টেরন হয়, ওভারি থেকে টেস্টোস্টেরন তৈরি হয়। গতকালকের আলোচনাতে এটা উঠে এসেছে। আপনারা গতকালকের আলোচনা কেউ দেখেছেন? একজন দেখেছেন? আল্লাহ বাঁচাইছে। 2 জন, মাশাআল্লাহ, খুশিতে ভরপুর, মানে 2 জন অন্তত দেখেছে। তো যারা এখানে কষ্ট করে আসলেন আমাদের সেশনে অ্যাটেন্ড করতে, বাসায় বসে আমাদের ভিডিওগুলো দেখতেছেন না বিনামূল্যে, মা বোনরা আপনারা কাজের ফাঁকে ফাঁকে ভিডিওটা চালায় রাখেন, শব্দটা কানে গেলেই হবে, চেহারা দেখতে হবে না। আপনি শুনলেন, কিন্তু জাস্ট শুনলেই হবে। আপনি ঘরের কাজ করছেন, সাউন্ড বক্সে, লাউড স্পিকারে এটা প্লে করে রাখলে আপনি তো কাজের ফাঁকে ফাঁকেই শুনতে পারছেন। পুরুষ ভাইয়েরা জ্যামে পড়ে, অনেক সময় অফিসে এমন কাজ করে ল্যাপটপে বা কম্পিউটারে, তখন সে এটা চালিয়ে রাখতে পারে, বা হেডফোন একটা দিয়ে এক কানের ভিতরে দিয়ে শুনতে পারে, আর এক কান ফাঁকা রাখতে পারে। সকালে হাঁটতে গেলে এক কানে শুনতে পারে, আর এক কান ফাঁকা রাখতে পারে, গাড়ির হর্নের জন্য বা রাস্তায় চলাফেরার জন্য। তাহলে অনেক উপায় আছে। তাহলে আপনারা রেগুলার যদি এই বিষয়গুলো না শোনেন, না জানেন, না বোঝেন, তাহলে কোনো লাভ নেই। বুঝেছেন কথা? তাহলে এখানে মূলত মেয়েদের যে মেনস্ট্রুয়াল সাইকেল, এখানে অনেকগুলো হরমোন এটার সঙ্গে জড়িত। লিউটিনাইজিং হরমোন, এফএসএইচ, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। হ্যাঁ, এখানে সমস্যা হচ্ছে যদি কারো টেস্টোস্টেরন লেভেল বেড়ে যায়। এখন কেন টেস্টোস্টেরন লেভেল বেড়ে যায় মেয়েদের, এটা কেউ বলতে পারবেন? যারা গতকালকে ভিডিও দেখেছেন, কেন বাড়ে বলতে পারবেন? বললে পুরস্কার আছে। আমরা ইদানিং পুরস্কারই দিতে পারতেছি না, থাক, ওটা কেউ নিতে পারবে না মনে হচ্ছে। আমাদের পুরস্কারগুলো এখন দামি হয়ে গেছে, কেউ নিতে পারে না, প্রশ্ন করলে উত্তর পাই না। আগে একই ধরনের কমন কোশ্চেন করতাম, এখন কোশ্চেনের ধারা চেঞ্জ করছি। একই কোশ্চেন ডেলি করি না, ভিন্ন কোশ্চেন করি। জি, কেন বাড়ে? এক্সেলেন্ট, আসেন আসেন আসেন, এই তো আপনার আছে এটা, আসেন, থ্যাংক ইউ। যাক, এই পুরস্কার ওনারে দাও, একটা লার্জ দাও, এম দিও না। হ্যাঁ, তো আপনারা এক্সেল দিবা না, কারণ ওর ওজন কমাইতে হবে, তো এক্সেল পরে আর গায়ে লাগবে না। তো দাঁড়ান, কি নাম আপনার? মাহদিন। আচ্ছা, মাশাআল্লাহ। তো আমরা ওনার জন্য ওনাকে একটা উৎসাহ দেই, জোরে হাততালি দেন একটা, জোরে। তো এটা হলো আপনাদের জোর। তো দেখেন, আপনারা যে অসুস্থ সেটা বোঝা যায় যে আপনাদের জোর দেখে। কথা বলছেন, এই যে তালিটা দিলেন, এটা বাস্তবিক অসুস্থ মানুষের দেওয়া তালি। কারণ কেউ যদি অসুস্থ হয় তার এনার্জি থাকে না, আপনাদেরও এনার্জি নেই। তাহলে সুস্থ হতে হলে কি করতে হবে? এনার্জি চর্চা করতে হবে, না হলে এনার্জি আসবে না।
তাহলে আসেন চর্চা এখনই শুরু করি। হ্যাঁ, জোরে হাত ঘষা দেন, এই যে আমি যেভাবে দিচ্ছি জোরে আপনি ঘষেন হাতটা, জোরে ঘষা দেন, দেখান, জোরে ঘষা দেন, আগুন ধরায় দেন, জোরে, আরো জোরে। ইয়েস, খুব ভালো হচ্ছে। আপনি আদর করেন না, জোরে ঘষা দেন, ঘষা দেন জোরে। হ্যাঁ, ভেরি গুড। এবার এইভাবে নিয়ে এমনি এমনি হয়, এটা সুস্থ লোকের দেওয়া কাজ। ধন্যবাদ। তো আপনি যে বললেন যে ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনসুলিন রেজিস্ট্যান্সটা কি? যখন আমি বেশি ইনসুলিন খাচ্ছি, কারণ আমার ব্লাড সুগার বেশি হচ্ছে। ইনসুলিন খাওয়া যায় না, আবার বলেন। হ্যাঁ, সরি, ভুল বলেছি। মানে যখন বেশি কার্বোহাইড্রেট আমি খাই, তখন এটা ব্লাড সুগার রেজ করে দেয়। তখন ওটাকে কাউন্টার করার জন্য আমার হরমোন প্রডিউস হয়, ইনসুলিন প্রডিউস হয় প্যানক্রিয়াস থেকে। এমন কিন্তু ব্লাড সুগার এত বেশি যে সেলসগুলা এটা মানে আর নিতে পারছে না। এই জন্য প্যানক্রিয়াস বলছে, বেশ সিগন্যাল দিতেছে যে আমি আর নিতে পারতেছি না, কিন্তু প্যানক্রিয়াস দেখতেছে যে সরি একটু না ঠিক আছে, আপনি গুলিয়ে প্রথম থেকে শেষ, শেষ থেকে সামনে যাও, তারপরেও পেরেছেন। এইখানে দাঁড়াইলে কি হয় এবার বুঝলেন তো? হ্যাঁ, এটা বুঝতে হবে। তো ভাইবেন না যে এখানে দাঁড়াইলেই সব ভড়ভড় করে বলা যায়। এখানে যারাই দাঁড়া করাবো হ্যার মেকানিজম উল্টে যাবে। মূলত বলেন কোষে, সবাই বলেন কোষে, কোষ চিনেন? সেল। বলেন কোষে জায়গা নাই, কারণ কোষে চর্বি জমছে। কি জমছে? কি জমছে? এই যে বোন, আপনি কোন দিক তাকান? কি জমছে? এদিক তাকান। কোথায় কোথায় দেখেন? কারে দেখেন আপনি? কোষে কি জমছে? ফ্যাট। কি জমছে? কেন জমছে? বলেন খাইছি। সবাই বলতে হবে তো, বলেন না কেন? খাইতে পারেন, বলতে পারেন না? বলেন খাইছি, বার্ন করি নাই। বলেন খাইছি, ব্যায়াম করি নাই। বলেন খাইছি, কাম করি নাই। খাইছি, 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 জমাইছি। বলেন জমাইছি। বলেন খাইছি, জমাইছি, খাইছি, জমাইছি। এই তো বুঝছেন এবার? তাহলে কোষে জায়গা নাই। এখন রক্তের চিনি ঢুকতে পারে না, চিনি রক্তে বাড়ে, আরো বেশি তৈরি করে বডি ইনসুলিন। কোষে ইনসুলিনকে রেজিস্ট করে, এই ইনসুলিন রেজিস্ট্যান্স শুরু হইলো। ইনসুলিন রেজিস্ট হলে বডি আরো বেশি ইনসুলিন তৈরি করে, এটাকে বলে হাইপার। বলেন হাইপার। হাইপার মানে কি? বেশি। হাইপার ইনসুলিনেমিয়া মানে ইনসুলিন মিয়া বাইরে গেছে। বলেন ইনসুলিন মিয়া। তাহলে বেশি ইনসুলিন কি করে? ওই ওভারিকে সে ইনফ্লুয়েন্স করে, আরো টেস্টোস্টেরন তৈরি করে। তো মেয়েদের টেস্টোস্টেরন বেড়ে গেলে স্বাভাবিকভাবে আচরণ পুরুষগত হয়ে যাবে, মাসিক বন্ধ হয়ে যাবে, ফলিকুলার অ্যারেস্ট হবে। বুঝেছেন? তাহলে এবার বুঝলেন টেস্টোস্টেরন মেয়েদের বেশি তৈরি করতে ইনফ্লুয়েন্স করে কে? অতিরিক্ত ইনসুলিন। অতিরিক্ত ইনসুলিন। আবার কয় চর্বি, চর্বি। অতিরিক্ত, আবার বলেন অতিরিক্ত ইনসুলিন। তাহলে অতিরিক্ত ইনসুলিন হয়েছে অতিরিক্ত চর্বির কারণে, আর অতিরিক্ত চর্বি হয়েছে আমি খাইছি। ঠিক আছে? তাহলে আবার জোরে, মনে আছে হাততালি কিভাবে হবে? জোরে। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স, এটা হচ্ছে মূল কারণ হাইপার ইনসুলিনেমিয়া, যার ফলে টেস্টোস্টেরন লেভেল বেড়ে গেল। বেড়ে যাওয়ার ফলে এখানে লিউটিনাইজিং হরমোন যেটা, সেটাও বেড়ে গেল। অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে লিউটিনাইজিং হরমোন বেড়ে যায়। তো কিন্তু এটা ফলিকুলার অ্যারেস্ট হয়ে যায়, কারণ এরপরে এটা ওভুলেশনে আর যেতে পারে না, কারণ এফএসএইচ এটা কমে যায়। তাহলে যখন এলএইচ বা লিউটিনাইজিং হরমোন বাড়বে, এফএসএইচ কমে যাবে, তখন আপনার এই যে ওভুলেশনটা হতে পারে না। তাহলে টেস্টোস্টেরনের প্রভাবে বাড়ে, টেস্টোস্টেরন বাড়ে, আর ইনসুলিন বাড়ে, ইনসুলিনের প্রভাবে টেস্টোস্টেরন বাড়ে, টেস্টোস্টেরন বাড়ে, লিউটিনাইজিং হরমোনও বেশি থাকে, কিন্তু এস্ট্রোজেন বেশি হয়, কিন্তু প্রোজেস্টেরন হতে পারে না। কারণ প্রোজেস্টেরন হচ্ছে ফলিকুলার যে ইয়াটা হয়, ওভুলেটরি, ওভুলেশন হওয়ার পরে ওভুলেটরি ফেজ থেকে এটা প্রোজেস্টেরনটা তৈরি হয়। প্রোজেস্টেরন তৈরি হয় ওভুলেশন হওয়ার পরে, বুঝছো? ওভুলেটরি যে ওভারির ওভুলেশন, ওভুলেটরি ফেজ থেকে প্রোজেস্টেরনটা তৈরি হয়। তাহলে যখন প্রোজেস্টেরন আপনার কম তৈরি হয়, হতে পারে না, তখন কি হয়? এই যে এন্ডোমেট্রিয়াল যে গ্রোথ গুলো হয়, এটা গ্রোথ হতে থাকে এবং পরবর্তীতে এমনকি ক্যান্সারও হতে পারে। এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের একটা মূল কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স, টেস্টোস্টেরন বেশি, এফএসএইচ বেশি, সরি এফএসএইচ কম, এলএইচ বেশি, এবং হচ্ছে আপনার প্রোজেস্টেরন কম, এস্ট্রোজেন বেশি। এই হরমোনাল ইমব্যালেন্স।
এখন সবাই ভাবছেন যে হ্যাঁ ইনসুলিন রেজিস্ট্যান্স যেহেতু কারণ, তাহলে এই মেয়েগুলাকে অবশ্যই মোটা হতে হবে, চর্বি হতে হবে। ব্যাপারটা এরকম না। অনেক মেয়েরা আছে, এই খুব এটা শেয়ার করেন একটু, মা বোনরা তো অনেক দেখেন আপনারা আমাদের ভিডিও, একটু শেয়ার করেন, খুব জরুরি কথা বলছি। এবং যাদের বাচ্চা হচ্ছে না, শোনেন, আমাদের এখানে অনেক মহিলারা আমাদেরকে ফলো করেছে, ওজন কমানোর জন্য ফলো করেছে, ডায়াবেটিস কমানোর জন্য ফলো করেছে, কিন্তু বেশিরভাগ কয়েকদিনের ভিতরে গর্ভবতী হয়ে গেছে। কারো বাচ্চা হচ্ছিল 9 বছর, আমাদেরকে ফলো করেছে, বাচ্চার জন্য ফলো করেনি, করেছে ওজন কমানোর জন্য, সুস্থ হওয়ার জন্য, ওদিকে গর্ভবতী হয়ে গেছে, বাচ্চা হয়েও গেছে। কিরে, একটা মিরাকল ব্যাপার। কারণটা কি? এটা একটা মজার ব্যাপার না? তাহলে যাদের বাচ্চা হচ্ছে না, এবং অনেকে আইভিএফ করায় ফেলবেন সিদ্ধান্ত নিয়েছেন বা করিয়ে ফেলেছেন, বা অনেকে অনেক ধরনের ট্রাই করেছেন, আইভিএফ ফেল করেছে, তারপর ওভুলেটরি ড্রাগে রাখা হয়েছে 6 মাস, তারপরে তো আর পারতেছে না, কয়েকবার আইভিএফ করতে হবে। তো এই যে ধরনের যারা, তারা দেখা গেল আমাদেরকে ফলো করছিল ওজন কমানোর জন্য, অথবা ডায়াবেটিস ভালো করার জন্য, বা অন্য কোনো একটা কারণে, এদিকে তার এমনি বেবি কনসিভ করে গেছে অটোমেটিক্যালি। কারণ সুস্থ শরীরে এমনিতেই বেবি কনসিভ করবে। তাহলে এখন আসেন, যদি ওভুলেশন না হয় তাহলে বেবি কনসেপ্ট করবে না। যদি মেয়েদের মাসিক বন্ধ হয়ে যায়, বেবি কনসেপ্ট করবে না। এবার বুঝতে পেরেছেন? করবে না। ক্লিয়ার এটা? তাইলে আমাদের প্রবলেম হচ্ছে কি, যে প্রথমে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। এখন ইনসুলিন রেজিস্ট্যান্স শুকনাদের কিভাবে হয়? এই মেয়েগুলা কম কম খায় ঠিকই, কিন্তু যা খায় সব নষ্ট খাবার, প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড, বার্গার, স্যান্ডউইচ, কোক, ফান্টা, আইসক্রিম, হ্যাঁ, মানে ওরা অন্য খাবার খায় না, কিন্তু যা খায় মুখে যেটাই দেয় সেটাই ভাজা পোড়া, মানে সব নষ্টগুলো সে মুখে দেয়। সাদা ভাত, সাদা চিনি, সুগার অ্যাডিকশন, মানে সব যা খায় সব হচ্ছে নষ্ট। ভালো খাবার সে খায় না, কিন্তু কম খায়, সে ভালো খায় না, শুকনা। জি, আরেকটা বিষয় হচ্ছে তাদের ঘুম নাই, টেনশন, স্ট্রেস, এবং মেজাজ খুব খিটখিটে, এবং তারা রাতে ঘুমায় না, তারা দিনে ঘুমায়, রাত জাগে, তারা অনেক কিছু করে। তাদের এই যে স্ট্রেস, এই যে খাবারের এগুলো সব কিছু মিলে তার, এটাও ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা কারণ। কারণ তার স্ট্রেসের কারণে স্টেরয়েড আসে, স্ট্রেস হরমোন আসে, প্রদাহ আসে। প্রদাহের বেশি থাকলে, স্ট্রেস বেশি থাকলে তার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। এবং তার মাসেল নাই, শুকনা এই কারণে যে মাসেল নাই, কারণ মাসেল ক্ষয় হয়ে যায়, হাত পা টুনির মতো দেখতে, ফ্যাট ভিতরে থাকে, বাইরে থাকে না। ইনার ফ্যাট থাকে, ভিতরে থাকে, ইন্টারনাল অর্গানে ফ্যাট থাকে, কিন্তু বাইরে থাকে না। দেখতে শুকনা, স্লিম ফিগার, মনে হয় যে একেবারে রুগ্ন, কিন্তু এরও ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। আপনার সাথে আমি কথা বলছি না, বুঝেন না কথা? তাইলে তার কি আছে? ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। আপনি পরীক্ষা করাতে পারেন, আপনি হুমা আয়ার পরীক্ষা করাবেন, ফাস্টিং ইনসুলিন টেস্ট করাবেন। যদি দেখা যায় যে আপনার ফাস্টিং ইনসুলিন কম, আপনি 75 গ্রাম গ্লুকোজ খেয়ে আবার 2 ঘন্টা পরে দেখবেন যে আপনার 2 ঘন্টা পরে গ্লুকোজ, মানে খাওয়ার 2 ঘন্টা পরে ইনসুলিন লেভেল অনেক হাই হয়ে গেছে। 50-এর নিচে থাকার কথা, কিন্তু আপনার দেখবেন 70-80 হয়ে গেছে। নাকি বুঝতে পেরেছেন কথা? তাহলে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সটা আপনি পরীক্ষা করাতে পারেন। শুকনাদেরকে বলছি, চিকনা যারা, কিন্তু তবুও পিসিওডি হয়ে গেছে, মাসিক হচ্ছে না, বা মুখে ব্রণ হয়েছে, বুঝলেন, বা বুকে লোম গজিয়েছে, বা দাড়ি মোষ হয়েছে, বা মাথায় টাক পড়ে যাচ্ছে, বা এই ধরনের প্রবলেম আছে, মাসিকের প্রবলেম আছে, হতে পারে তারা শুকনা, তো তাদের প্রদাহ বেশি থাকে। আপনারা সিআরপি করাবেন, প্রদাহ টেস্ট করাবেন, ইনফ্লামেশন দেখবেন। সিআরপি বেশি থাকবে, এইচডিএল কম থাকবে, কারো কারো ট্রাইগ্লিসারাইড মানে লিপিড প্রোফাইল করলে তাদের বেশি থাকবে, ভিটামিন ডি লেভেল কম থাকবে, এবং তাদের এলএইচ এবং এফএসএইচ এর রেশিওটা ভালো থাকবে না। তাদের এলএইচ বেশি থাকবে, এফএসএইচ থাকবে কম, বুঝেছেন? এবং তাদের টেস্টোস্টেরন, কারো কারো ক্ষেত্রে ফ্রি টেস্টোস্টেরন বেশি পাওয়া যাবে, সবার ক্ষেত্রে পাওয়া যায় না, কারণ সবার ক্ষেত্রে পাওয়া না গেলে অনেকের ক্ষেত্রে পাওয়া যায়, টেস্টোস্টেরন লেভেল বেশি আছে, বুঝেছেন কথা? এবং তাদের ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের রেশিও, প্রোজেস্টেরন কম থাকবে, ইস্ট্রোজেন অনেক বেশি থাকবে। তাহলে কি কি পাইলাম আমরা এখানে? যে তার ইনসুলিন বেশি, হাইপার ইনসুলিনিমিয়া, ইনসুলিন রেজিস্ট্যান্স, হোমা আয়ার বেশি, অনেকের আছে প্রদাহ বেশি, সিআরপি বেশি, ভিটামিন ডি কম, এইচডিএল ভালো, কোলেস্ট্রল কম, টিজি বেশি, মানে তারা মেটাবলিক সিন্ড্রোমের ভিতরে পড়ে গেছে। ডায়াবেটিস না হলেও তাদের ডায়াবেটিসের অবস্থা শুরু হয়ে গেছে। এবং এই ধরনের মেয়ে যদি কখনো
প্রেগনেন্সিতেও চলে যায়, ধরেন কোনো কোনো রকমের বাচ্চাটা হয়ে গেল, এরা অতটা পিসিওডি অতটা সিরিয়াস না, বাচ্চা হয়ে গেছে, কিন্তু তার ভিতরে এই প্রবলেমগুলো আছে, তাহলে কি হবে, এই যে জেস্টেশনাল ডায়াবেটিস চলে আসবে, মানে ওর ডায়াবেটিস হয়ে যাবে। তারপরে ওর মানে প্রেগনেন্সির সময় ডায়াবেটিস ধরা পড়বে, তারপরে হচ্ছে ওর প্রেগনেন্সির সময় প্রেশার ধরা পড়বে, তারপরে ও মোটা হয়ে যাবে, হাত পা ফুলে টুলে যাবে, হাতির মতো হাত পা হয়ে যাবে, হ্যাঁ অনেক মোটা হয়ে যাবে, গায়ে পায়ে পানি চলে আসবে, তারপরে এক্লামশিয়া হবে, হ্যাঁ অনেক ওজন বেড়ে যাবে। এগুলো আমরা যে প্রেগনেন্সির যে কমপ্লিকেশনগুলো আমরা পাচ্ছি, প্রোটিন চলে যাবে, ইউরিন দিয়ে অ্যালবুমিন বেরিয়ে যাবে, হ্যাঁ। তো এইগুলো সব কিছুর পেছনে যে জিনিসটা, এটাকে কেউ দেখে না। আমরা যখন আলাপ করব যে কনভেনশনাল ওয়েতে ডাক্তারের কাছে গেলে তাদেরকে বার্থ কন্ট্রোল পিল দিবে, তাদেরকে মেটফরমিন দিবে, কাউকে কাউকে ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিবে, হ্যাঁ 6 মাস পরে বলে আইভিএফ করতে, কিন্তু ইনসুলিনকে কেউ অ্যাড্রেস করছে না। আমি বলবো যারা এই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন দয়া করে। আমাদের যে ট্রিটমেন্টের যে প্ল্যানটা, এটাকে চেঞ্জ না করলে বহু মা বোনের সব সর্বনাশ হয়ে যাবে। এবং খুব খুব গুরুত্বপূর্ণ এটা যে আগে মূল কারণ জানুন, যে কি কারণে আপনার প্রবলেমটা হচ্ছে, সেটাকে সলভ করুন। এখানে বার্থ কন্ট্রোল পিলের সঙ্গে ইনসুলিনের কি সম্পর্ক? আপনার ইনসুলিন কমাতে হবে, বুঝেননি কথা? তো এখন প্রদাহ কমাতে হবে, তো বার্থ কন্ট্রোল পিল দিয়ে আপনার কিভাবে প্রদাহ কমবে? বরং আরেকটি হরমোন আপনি বডিকে ঢুকাচ্ছেন, সেটা আরো ডেঞ্জারাস হবে, কারণ বাইরে থেকে কোনো হরমোন যদি বডিতে ঢুকান, সেটা কোনো ভালো কিছু বয়ে আনবে না। তাইলে আপনারা বুঝলেন যে এটা কি সমস্যা, মূল সমস্যাগুলো কি কি হচ্ছে, হ্যাঁ? তাইলে টেস্টোস্টেরন মহিলাদের ক্ষেত্রে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে এবং থিকার সেল অফ ওভারিজ থেকে তৈরি হয়। এক্ষেত্রে ইনসুলিনের প্রভাবে মূলত ওভারি থেকে টেস্টোস্টেরন বেশি তৈরি হচ্ছে, এখানে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কোনো প্রবলেম নাই। তাইলে আমরা মোটামুটি আলোচনা করেছি যে তাদের ভয়েসটা, মেয়েদের অনেকটা পুরুষালী ভয়েস হয়ে যেতে পারে, সবার ক্ষেত্রে হয় না, অনেকের ভয়েসটা চেঞ্জ আসে। টেস্টোস্টেরন বেড়ে গেলে, আমরা যেমন একটা বালেক ছেলে যখন সে বালেক হয়, সাবালক হয়, তখন তার গলার ভয়েসে যে চেঞ্জটা আসে, হার্সনেস অফ ভয়েস বা মানে ভয়েসের যে টোনের ভিতরে যে চেঞ্জ আসে, লো টোন, মেয়েদের হচ্ছে হাই পিচ একটু মানে, আর ছেলেদের হচ্ছে একটু ভারী ভারী কি টাইপের আর কি। তো অনেক মেয়েদেরও গলার ভয়েসটা চেঞ্জ হয়ে যায়, বুঝেছেন? আর হচ্ছে আপনার ওই যে টাক পড়ার বিষয়টা, সবার যে একদম টাক পড়ে যায় তা না, বাট চুল পড়ে যায়, বিশেষ করে এই জায়গা থেকে চুল বেশি পড়তে থাকে, এবং চুলের যে কোয়ালিটিটা খারাপ থাকে, এবং চুলগুলো চিকনা চিকনা, এবং ওই যে আগা ফাটা, অনেকগুলোর আবার গোড়া নেই, তো যেই চুলগুলো ঝরে পড়ে ওগুলো খুবই আনহেলদি দেখতে, ফ্রাজাইল হেয়ার বলে এটা মনে হয়। এবং অনেক মেয়েরা আগে অনেক লম্বা লম্বা চিল ছিল, এখন ওই আগা ফাটতেছে, চুল কাটতে হচ্ছে, এটাও একটা প্রবলেম, এবং মাঝখানে টাক পড়া। আর লোম গজানোর বিষয়টা তো বুঝেছেন, একনির বিষয়টা তো বুঝেছেন। আর মিনিস্টার ইরেগুলেটরি হতে থাকে, একবারে মানে অনেকের বন্ধ হয়ে যায় মাসিক, অনেকের ইরেগুলার হয়, আবার কারো কারো অনেক ব্লিডিং হয়, যদি হয় কখনো তো প্রচন্ড ব্লিডিং হয়, হ্যাঁ বেশিরভাগ সময় রেগুলার থাকে না। আর ক্লাইটোরিস আপনারা বুঝবেন, এটার বাংলা বলবো না, ক্লাইটোরিসটা এনলার্জমেন্ট হতে পারে কারো কারো ক্ষেত্রে, ক্লাইটোরিস বড় হয়ে যায় বেশি যদি সমস্যা হয়। আর ঘাড়ের কালো, বগলের কালো তো আমরা অলরেডি আলোচনা করলাম, এগুলো হচ্ছে যে ব্যাপার। তাইলে অনেক সময় যেই মহিলাদের এই প্রবলেম আছে, তাদের যদি কনসিভ করেও, তো তাদের বাচ্চা নষ্ট হয়ে যায়, মিসক্যারেজ হয়ে যায়। অনেকেরই মিসক্যারেজ হয়, যাদেরই মিসক্যারেজ হবে দয়া করে, আগে থেকে তো সচেতন হতে বলছি, কিন্তু আপনি হয়তো সচেতন হননি, মিসক্যারেজ হয়েছে, তো দয়া করে আসুন, এসে দেখুন আপনার ভিটামিন ডি লেভেল কত, আপনার ইনসুলিন কত, আপনার টেস্টোস্টেরনও দেখতে পারেন চাইলে, আপনি হোমা আয়ার দেখতে পারেন। আপনার এগুলো দেখলে যে মেটাবলিক কি কি সমস্যা বা প্রদাহ কোন কারণে আপনার হলো, তো এগুলো কিন্তু আলটিমেটলি মানে কেউ এই জিনিসগুলোকে ডিটেক্ট করে না, যেগুলো অত্যন্ত দরকার। তো সাধারণত আমরা ডাক্তাররা কি করি, যে আলট্রাসোনোগ্রাফি করি, করে দেখি যে 12টা ফলিকুলের বেশি যদি পাই, ডিটেক্ট করি, তাহলে বলি যে তার মাল্টিপল মানে ইয়ে আছে, পলিসিস্টিক আছে ওভারিতে, হ্যাঁ। এবং হচ্ছে অনেকে ল্যাপারোস্কোপিও করে থাকে, অনেকে ছিদ্র করে দেখে। কিন্তু আমার কথা হলো যে আপনি যদি মূল কারণটা দূর করে ফেলেন, তাহলে এত ছিদ্র করা, ওভারি ফুটা করা, ওভারি স্লাইস করা, ওভারি মানেকে কেটে ফেলে, অনেকে ওই যে ইয়া দিয়ে ওভারিকে ছিদ্র ছিদ্র করে দেয়, ভাইরে ভাই কিছু করার দরকার নাই তো। হরমোন ঠিক করে ব্যালেন্স করলে আপনার এটা ব্যালেন্স হয়ে যাবে তো,
আপনি এত পেট ফুটা করা, ছিদ্র করা এগুলোতে যাবেন কেন? আর বার্থ কন্ট্রোল পিল খাবেন কেন? ওভুলেশন ড্রাগ খাবেন কেন? বাচ্চা এমনিতেই হবে। আমরা বললাম না, আমাদের এখানে যারা এসেছে তাদের বাচ্চা এমনিতে কনসিভ করে গেছে, এরকম যারা আছে কমেন্ট করতে পারেন প্লিজ, তাহলে অনেকে বুঝবে যে আমার কথাটা যে সত্য, এটা বুঝতে পারবে। দয়া করে যারা আছেন দেখতেছেন, যাদের হয়েছে কি, যাদের তো অ্যাচিভ হয়ে গেছে, তারা তো আর এখন এগুলো দেখে না। তবে যদি কেউ দেখেন বা জানেন জানা মতে, তাহলে কমেন্ট করেন যে আপনাদের এরকম হয়েছে। যে পিরিয়ডে সাধারণত আমরা মেনস্ট্রুয়াল হিস্ট্রি নিয়ে থাকি, সাধারণত মানুষের মাসে মাসে মাসিক হয়, কিন্তু যদি দেখা যাচ্ছে যে 35 দিনেরও বেশি তারপরে হচ্ছে না, হ্যাঁ, বা সাইকেলের ভিতরে কোনো কোনো সাইকেল আরো লঙ্গার হচ্ছে, অনেক দিন ধরে মানে ভালো হচ্ছে না, এইটাও প্রবলেম ইনিশিয়ালি থাকতে পারে, যে অনেক দিন ধরে ভালো হচ্ছে না, হয়েছে তো হয়েছে, ভালো আর হয় না, হ্যাঁ, কবে নামাজ পড়বে এই চিন্তা করতে করতে দেখা গেল অনেক দিন এভাবে চলে যাইতেছে। তো যাক, এই বিষয়ে স্পষ্ট আছে যে কতদিনের পরে গেলে আপনি নামাজ পড়তেই হবে, এটা রোগ মনে করতে হবে, এটা নর্মাল না, অ্যাবনর্মাল। তো এগুলো আলেমরা ভালো বলতে পারবেন। যাই হোক, আমার কথা হলো যে আপনারা যদি দেখেন যে অনেক দিন লম্বা মাসিক হচ্ছে, অথবা ইরেগুলার হয়ে যাচ্ছে, অনেক দিন পর পর হচ্ছে, বা বন্ধ হয়ে গেল, যে কোনো একটা হইতে পারে। আর বাকিগুলো তো বললাম যে আমরা টেস্টোস্টেরন লেভেলটা টেস্ট করাবো, হ্যাঁ, তো এগুলো আমরা এখানে করাই। এফএসএস এবং এলএইচ এর যে রেশিও 3:1, হ্যাঁ, এবং অন্য যে বিষয়গুলো আমরা দেখে থাকি, এগুলো আমরা ডাক্তাররা দেখব। এখন আপনারা মূলত এটার যে মেইন কারণ, কজ, প্যাথোফিজিওলজি, এটা কি বুঝতে পেরেছেন? প্যাথোফিজিওলজিটা মানে কি? মানে হচ্ছে যে মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, এটা তো বুঝতে পেরেছেন। এখন আসেন যে আমরা কনভেনশনাল ওয়েতে এদেরকে ডাক্তারদের চিকিৎসাগুলোতে কি কি ব্যবহার করি। হ্যাঁ, আমি এটা নিয়ে এসেছি। যেমন মেটফরমিন দেওয়া হয়। আমি বলবো যে মেটফরমিনের কাজ কি? অনেকে বলে যে এটা ওভারি ডায়াবেটিস, ওকে ফাইন, এটা এক্সপ্লেন করে। আমি বলবো এটা ওভারি ডায়াবেটিস না, ইনসুলিন রেজিস্ট্যান্স, হাইপার ইনসুলিনিমিয়া। বুঝলেন? ইনসুলিন মিয়া বেড়ে গেছে, তাই টেস্টোস্টেরন মিয়া বেড়ে গেছে মেয়েদের। তো মেয়েদের টেস্টোস্টেরন মিয়া বেড়ে গেছে, ফলিকুলার অ্যারেস্ট হইতেছে, বুঝছেন? এখানে সিস্ট গুলো আর মানে এগুলো তো ওভুলেশনে যাইতে পারতেছে না, এগুলো ওভারিতেই থেকে যাচ্ছে, এন্ডোমেট্রিয়াল থিকেনিংসটা বেড়ে যাচ্ছে। এটা হলো মূল মেকানিজম। আর বাকিগুলো হচ্ছে হরমোনাল প্রভাবে সেলেমি ভাব, আর এদের সাইকোলজিক্যাল অবস্থাগুলো খুব খারাপ থাকে, মেজাজ খুব খারাপ থাকে, চড়া থাকে, এবং ঘুম হয় না, এবং ধৈর্য রাখতে পারে না, এবং মানে খুব মুড সুইং করে, অল্পতে মাইন্ড করে, সিরিয়াস মানে মানে কি বলবো, টক্সিসিটি তার থাকে, খুব হাইপার অ্যাক্টিভ হয়, মানে আপনি একটুতেই মাইন্ড করবেন। এরা খুব ভেরি ডিফিকাল্ট এদের সঙ্গে সংসার করা, কারণ সিরিয়াস মাইন্ড করবে তারা। আপনি যতই যা বলেন সেখান থেকে এটা ভুল বের করে ফেলবে, এবং সেখান থেকে তার মন খারাপের কারণ বুঝে নেবে, এবং এটা নিয়ে ধরেন সে বিভিন্ন রকম, কেউ মানে একটা সিরিয়াস অফেন্স ঘটাবে, মানে সে তার সাথে কথা বললে সে 2-4টা এখান থেকে ঝামেলার বিষয় বের করে ফেলবে, মানে সে সব সময় নেগেটিভিটি চর্চা করবে, নেগেটিভলি নেবে বিষয়গুলোকে। এটা কি ভালো জিনিস বলেন তো আপনারা? তা এটা কি ভালো কিছু হচ্ছে? তাহলে এই বিষয়টা একটু মাথায় রাখেন। যে এখন বলবেন যে হ্যাঁ তাইলে আমরা কি করব, তাদের তো এইটাই সমস্যা। তা আপনারা যেটা করবেন যে ওদের চিকিৎসা করান, চিকিৎসা করালে এটা ঠিক হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? কারণ ওর এটা রোগের কারণে হচ্ছে, মেয়েটা ভালো কিন্তু ওর রোগের কারণে আজকে এরকম করতেছে। হ্যাঁ, তো এই সুযোগে আবার চান্স নিয়েন না, কখন স্যারে কইছে আমি তো রোগের কারণে করি, তুমি সহ্য করতে হবে, যা করুম তুমি চুপ করে শুনবে। হ্যাঁ, বলবেন যে এই দেখো আমি কিন্তু এটা আমি না, আমার রোগের কারণে হয়, তা তুমি কিন্তু সহ্য করবে এটা। হ্যাঁ, এই সুযোগটা নিয়েন না দয়া করে। হ্যাঁ, একজন সুযোগ নিতে আছে যে কানে কানে কইতে আছে এটা আমার রোগের কারণে, আমি ভালো, তবে এটা আমার রোগ। হ্যাঁ, এটা করা যাবে না। ঠিক আছে, বুঝতে পারছেন? তো এখানে ক্লোমিড দেয়, মানে হচ্ছে আপনার ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ ব্যবহার করে। এটা প্রশ্নই ওঠে না যে আপনার এমনি ওভুলেশন হচ্ছে না, আপনি ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিচ্ছেন, আপনাকে ইনসুলিন কমাতে হবে, ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে হবে, মেয়েদের টেস্টোস্টেরন লেভেলে আনতে হবে। কিভাবে আমরা তো আলোচনা করব। আর ওই যে ওভারি বলেন কেটে কেটে দেয়, এতে করে কিছু কাজ হয় কি, ওভারে যেহেতু এরকম ওজ রিসেকশন করে, তাহলে ওখান থেকে টেস্টোস্টেরনটা কম তৈরি হতে পারে, কিন্তু এটা তো মূল সমাধান না। সমাধান হলো ইনসুলিন কমানো। আর বার্থ কন্ট্রোল পিলের কোনো কাম নাই,
হ্যাঁ, আর ইনসুলিন লেভেল মোট কথা হলে আমাদেরকে কমাতে হবে ইনসুলিন লেভেল। তো ইনসুলিন লেভেল কমাতে হলে আমাদেরকে যেটা করতে হবে এটা হচ্ছে যে আমাদের মেইন করণীয়। ওকে, ক্লিয়ার আপনারা? এখন আসেন এই রোগীগুলোর প্রেগন্যান্সিতে কি কি কনসিকুয়েন্স হতে পারে বললাম না, এবং পরবর্তীতে দেখবেন মা হয়ে গেলেও যারা অলরেডি কনসিভ করেছে তাদের ওজন বাড়তে থাকে হু হু করে, ওরা আর ওজন কমাইতে পারে না। শুকনা মেয়েটা বেশিরভাগ কমপ্লেন করে যে প্রেগন্যান্সির আগে আমি ছিলাম একেবারে মাইনাস ফিগারের, চেষ্টা করছে ওজন বাড়াইতে, কারণ সবাই শুকনা কইতেও পারি নাই, কইছে বউ এটা বিয়ে করছো, এটা তো হ্যাঙ্গার ভালো না, মানে একেবারে শুকনা। এখন দেখা গেল সে প্রেগনেন্সির পরে মানে কয়দিন পর পরই তার চেঞ্জ করতে হইতেছে, কয়দিন পর পরই তার জামা কাপড় চেঞ্জ করতে হইতেছে, কিছুদিন পরে দরজা চেঞ্জ করতে হবে, এরকম একটা ব্যাপার ঘটে গেছে। তো আসলে বুঝছেন তো ব্যাপারটা? তাহলে মূল সমস্যাটা আসলে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে, এখান থেকে পলিসিস্টিক সিনড্রোম, এখান থেকে পলিসিস্টিক ওভারি, এখানে ম্যান লাইকি, এবং এখান থেকে অ্যানোভুলেটরি সাইকেলটা শুরু হইতেছে। তো মোটামুটি এবার আসেন সমাধানে। তো সমাধান করতে হলে সবার আগে ইনসুলিনকে কমাতে হবে। কি এটা বুঝতে পেরেছেন তো নাকি? ইনসুলিন কমাতে হলে কি করতে হবে ভাইয়া? ওই যে পুরস্কার নিয়ে গেল, ইনসুলিন কমাইতে হলে কি করতে হবে? মানে উনি প্রথমে বলছিল ইনসুলিন খাইতে হবে, তা আসলে ইনসুলিন কমাইতে হলে ইনসুলিন খাওয়া না, চিনি খাইলে ইনসুলিন আসবে। ইনসুলিন বাড়াইতে হইলে চিনি খাইলে ইনসুলিন বাড়বে। তাহলে অনেক খাবার আছে যেটা আসলে চিনি না, কিন্তু চিনির চেয়েও বেশি চিনি। বুঝতে পারছেন? এখানে প্রথমে আসেন প্রদাহ কমাবো কিভাবে। প্রদাহ চিনেন? ইনফ্লামেশন বা প্রদাহ মাপবো কিভাবে? সিআরপি দিয়ে। প্রদাহ মাপবো কিভাবে? সিআরপি দিয়ে। আপনাদের বইগুলো খোলেন, খুলে পৃষ্ঠা নম্বর 7-এ আসেন। এখানে দেখেন যে খাবারগুলো মেয়েদেরকে বলছি, মাদেরকে বলছি, বোনদেরকে বলছি, তাদের হাজবেন্ডদেরকে বলছি, সবাইকে বলছি, পুরুষদেরকে বলছি, এই খাবারগুলো আমরা কেউই খাবো না যারা সুস্থ থাকতে চাই। প্রদাহ কমাতেই হবে, মাস্ট। সয়াবিন তেল কেন খাবো না? সয়াবিন তেল নিয়ে আমি অনেক কথা বলেছি। আপনারা এই গত কয়েকদিন আগের আলোচনাতে সয়াবিন তেলের হিস্ট্রি, তার জন্ম, হ্যাঁ, তারপর সে কিভাবে জন্ম নেয়, হ্যাঁ, তারপর নন জিএমও মানে এর জন্মই তার ঠিক নাই, জেনেটিক্যালি মডিফাইড মানে জন্মের ঠিক নাই, এটা নন জিএমও নয়, জিএমও জেনেটিক্যাল মডিফাইড মানে ওর জন্মের ঠিক নাই। জিএমও বলতে বোঝায় জন্মের ঠিক নাই, বুঝতে পারছেন? এটা মানে ভালো করে বুঝবেন। বাংলায় আরো খারাপ ভাষা আছে, আমরা ভালোটা ব্যবহার করলাম যে জন্মের ঠিক নাই। তো সূর্যমুখী, তারপর হচ্ছে যেগুলো সোজা কথা, যেই তেলগুলো ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন হয়, সেটা সরিষার তেল হলেও, বুঝলেন কথা, যেটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, হ্যাঁ, এবং অলিভ অয়েল হলেও এমনকি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। তো এই যে অলিভ অয়েলটা আর অন্য অলিভ অয়েলের একটা অনেক বেসিক পার্থক্য আছে। অলিভ অয়েলের ভিতর পমেস অয়েল আছে, আরো ধরনের আছে। এইটা হচ্ছে একেবারে ফার্স্ট কোল্ড প্রেস অর্গানিক অলিভ অয়েল, অর্গানিক অলিভ অয়েল। এটা আর ওগুলো এক নয়। এই যে কোকোনাট অয়েলটা আছে, এটা মেডিসিনাল কোকোনাট অয়েল, সেন্ট্রিফিউগাল এক্সট্রাকশন, 100% অর্গানিক। এইটা আর ওই নর্মাল নারকেলের তেল এক নয়। এটা যে ঘিটা, এটা 100% অর্গানিক গ্রাসফিড ঘি, অর্গানিক ঘি, এটা নিউজিল্যান্ডের। এইটা আর ওই নর্মাল ঘি এক নয়। তো এগুলো কিছু জিনিস আছে, যেমন গাড়ির ভিতরে আছে নর্মাল টয়োটা কার আছে, মার্সিডিজ বেঞ্জ আছে, ফেরারি আছে, ঠিক এগুলো মনে করেন খাবারের ভিতরে বিশ্বের নাম্বার 1 যেগুলো, এগুলোকে কালেক্ট করতে অনেক কাঠ এবং খড় পোড়াইতে হয়েছে, এবং অনেক ব্যারিয়ার্স আমাদেরকে, অবস্ট্রাকলস গুলো আমাদের পার হয়ে এখানে এগুলো আনতে হয়েছে, এবং স্টিল দেয়ার লট অফ অবস্ট্রাকশনস টু বি কন্টিনিউড। মানে এটাকে আমি যদি রেগুলার আনতে চাই, অনেক অবস্ট্রাকল আছে। তবে আমি বিশ্বাস করি আল্লাহ চাইলে পারবো, কারণ আল্লাহর ইচ্ছার বাইরে কেউ কিছু। আর আপনাকে সুস্থ হতে হলে এগুলো লাগবে। তাহলে আমরা আপনাকে যেই তেলগুলো খেতে নিষেধ করলাম, সূর্যমুখী, সয়াবিন, সানফ্লাওয়ার, হ্যাঁ, তারপর হচ্ছে ভুট্টা, রাইস ব্রান, অন্যান্য ভেজিটেবল অয়েল যেগুলো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, এমনকি সরিষার তেল যেটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। বলে কেন? বলে ভাই এটা আরেকদিন বলবো, তবে ওই সরিষার তেলটা ওই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। ওই যেই তেল রেখে দিলে নষ্ট হয় না, কয়েক মাস দোকানে রাখা যায়, ওগুলো খাওয়া যাবে না। আর আমরা যে তেলগুলো দিচ্ছি দ্রুত শেষ করে ফেলবেন, নাহলে নষ্ট হয়ে যাবে। বুঝলেন কথা? নষ্ট হয়ে যাবে। এগুলো নিয়ে তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে। তবে কিছু জিনিস আছে, যেমন এই ঘি, এগুলো নষ্ট হয় না, ন্যাচারালি নষ্ট হয় না, এগুলো অটোমেটিক। যেমন এই কোকোনাট অয়েল, এগুলো ন্যাচারালি নষ্ট হয় না, এগুলো বুঝেছেন? এটার ভিতরে ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো কিছু এমনি ন্যাচারালি প্রোটেক্টেড, হ্যাঁ, এগুলো নষ্ট হয় না।
কিছু জিনিস আছে ন্যাচারাল, যেগুলো নষ্ট হয় না, ন্যাচারালি নষ্ট হয় না। তো যাই হোক, আপনারা প্রথমে যেটা করবেন যে কোনো ধরনের এই জিনিসগুলো মা বোনরা কেউ খাবেন না। যারা খাচ্ছেন আপনি আপনার সঙ্গে প্রতারণা করছেন, কারণ ফেক ফুড আপনার বডিতে দিচ্ছেন, ওই ফুড বডি চেনে না। বিশ্বাস করেন, এই ফুড বডি চেনে না, এই তেলটা বডি চেনে না। বিলিভ মি, আমাকে বিশ্বাস করেন, এটা চেনে না বডি। এটার এগেনস্টে ইমিউন রেসপন্স হয় এবং প্রদাহ হয়, এবং আপনি মাপে দেখতে পারেন আপনার সিআরপি বেশি কিনা। এবং এগুলো খেলে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। কেন হয় এটা ওই দিন আলোচনায় বলেছি। একজন বলতেছে যে গ্যাস্ট্রিক কেন হয়, আমি বললাম যে এর ভিতরে কি যে থাকে, হেক্সেন থাকে, কত কি যে থাকে। হ্যাঁ, এটা ওদিন আলোচনা করেছি। দয়া করে ওই ফ্যাটের ভিডিওটা দেখে নেবেন দয়া করে, যেদিন আমি এই আলাদা করে আলোচনা করেছি। সব দিন তো এক বিষয় আলোচনা করা যায় না। আমাকে আজকে মেয়েদেরকে পুরো ভালো করতে হবে, তাদের মেজাজ ভালো করতে হবে, তাদের ঘুম ভালো করতে হবে, তাদের অ্যাটিটিউড ভালো করতে হবে, স্বামীর সাথে যেন সে ভালো ব্যবহার করে, বাপ মার সাথে ভালো ব্যবহার করে। বিরাট বড় দায়িত্ব আজকে আমার কাঁধে, কারণ এই মেয়েগুলা কারোর সাথে রিলেশন ভালো না। এরা একটা পর্যায়ে একা একা থাকে, মিশতে চায় না কারোর সাথে, অন্ধকার ভালো লাগে, একা থাকতে ভালো লাগে। কেউ ভালো কথা বললে তার সহ্য হয় না, মেজাজ খারাপ হয়। কেউ ভালো কথা উপদেশ দিতে গেলে এর আরো খারাপ লাগে। বাপ মার কথা সহ্য হয় না, মায়ের কথা সহ্য হয় না, মা বললে তার আরো মেজাজ খারাপ হয়। তো মার সাথে এই মেয়ের সম্পর্ক একদম খারাপ থাকে। যাদের এই ঘাড় কালো মেয়ে, দেখবেন ঘাড় কালো হয়ে গেছে, বুঝবেন ওর ঘাড় টেড়াও হয়ে গেছে, মানে ও মায়ের কথা বা ভালো কথা কেউ শুনতে চাইবে না। তো এটা বিরাট বড় দায়িত্ব না এখন আমাদের, এইগুলো আজকের দায়িত্ব। তাহলে যদি ঘাড় তেড়া বাচ্চা ঠিক করতে চান, তাহলে আগে এই তেড়া বাঁকা খাবারগুলো, এই ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে যে চিপস, যেগুলো বেকা তাড়াগুলো আছে, হ্যাঁ, এগুলো বাদ দিতে হবে জীবন থেকে। বুঝতে পারছেন? বুঝেন নাই কথা? ডুবো তেলে ভাজা খাওয়া যাবে না, সে যে তেলই হোক। যে বলে আমি নারকেলের তেল দিয়ে ডুবাই ভাজুন, দয়া করে করবেন না। সরিষার তেল ডুবাই দয়া করে ভাজবেন না, প্লিজ, এটা করবেন না। এতে করে খাবার নষ্ট হবে, এবং ওই খাবারটা আবার অ্যাক্রিলামাইড তৈরি হবে। এখানে অ্যাক্রিলামাইড ডেঞ্জারাস। তাহলে খাবার ঠিক করতে হবে সবার আগে। এগুলো থেকে ইনফ্লামেশন হয়, এগুলো থেকে চিনি বাড়ে বলছি না, ইনফ্লামেশন হয়, প্রদাহের কারণে এই সমস্যাগুলো, আবার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। তাহলে প্রদাহ থেকে বাঁচতে হলে এই জ্বালাও পোড়াও খাবার থেকে বাঁচতে হবে। জ্বালাও পোড়াও, ভেজে ফেলো, পুড়িয়ে ফেলো, জ্বালিয়ে ফেলো, হ্যাঁ, ডুবো তেলে দিয়ে এটারে শেষ করে ফেলো, এগুলো থেকে বাঁচতে হবে, সে যে তেলই হোক। আমার কথা ক্লিয়ার হয়েছে? তাহলে বাজে তেল তো খাবোই না, ভালো তেল দিয়েও ভাজা পোড়া করে খাবো না। এরপরে চিনি খাবো না, কারণ চিনি হচ্ছে একটা ড্রাগ। সুগার একটা ড্রাগ, দেখতেও ড্রাগের মতোই। সুগার কোনো খাবারের ভিতরে পড়ে না। পৃথিবীতে ন্যাচারাল ভাবে গাছে চিনি ধরে না, চিনি জমিতে উৎপাদন হয় না, চিনি মানে কোনো প্রাণীর ভিতরে চিনি এইভাবে পাওয়া যায় না। তাহলে যে জিনিসটা আল্লাহ তাআলা পৃথিবীতে এমনিতে ছিল না, যেটা মিল ফ্যাক্টরিতে নিয়ে বানাইতে হয়েছে, সেটাই হচ্ছে ড্রাগ। মানে বুঝেন নাই, সেটাই হচ্ছে প্রসেসড। তার মানে প্রসেসড মানে আপনার জন্য সেটা ড্রাগের মতো। যেমন এই সাদা চিনি, লবণ, এটাও ড্রাগ। এই যে ডাক্তাররা বলে প্রেশার বাড়লে লবণ খাবো না, আই এম টোটালি এগ্রি উইথ দেম। ওই লবণ কেউ খাবে না। যার প্রেশার নেই সেও খাবে না, যার সুস্থ সেও খাবে না। আমি খাই না, আমি সুস্থ। আর যে অসুস্থ সে তো খাবেই না। প্রেশার আছে সে তো খাবেই না, ডায়াবেটিস আছে সে তো খাবেই না, পিসিওডি আছে সে তো খাবেই না। যাদের বাচ্চা হচ্ছে না তারা তো একদম টাচই করবে না, কারণ ও বাচ্চা চায়। তাহলে বাচ্চা চাইলে বা মেয়েদের মাসিক ঠিকমতো হোক, এটা চাইলে আগে তাকে খাবারের দিকে নজর দিতে হবে। এই ধরনের খাবার যেন না খায়। এবং একটু দয়া করে শেয়ার করেন রে ভাই, কত মূল্যবান কথা বলতেছি আপনাদেরকে, বুঝতে পারতেছেন না আপনারা। মাত্র দেখেন 1400 লোক দেখতেছে, অথচ 467 জন শেয়ার করছে। প্লিজ একটু শেয়ার করেন, জানার দরকার আছে। তাহলে এই যে চিনি এবং গুড়, যেগুলো খেলে দ্রুত রক্তে চিনি আসে, সেগুলো খেলে দ্রুত রক্তে ইনসুলিন আসে। ভাই যে কইছে ইনসুলিন খাই, কথা সত্য। চিনি খাই মানে ইনসুলিন খাই, বুঝলেন না ভাই? চিনি খাই মানে ইনসুলিন খাই, চিনি খাই মানে ইনসুলিন খাইতেছি। তাহলে চিনি খাইতেছি চুমুক দিয়া, কিভাবে? কোক, ফান্টা, 7 আপ। দেখেন এটার পিএইচ হচ্ছে 2.5। ওরে বাবা, সাংঘাতিক অ্যাসিডিক। এটা আপনাকে জ্বালায় পোড়ায় সারখার করে দেওয়ার কথা, কিন্তু বডি এটাকে কি করছে? কম্পেনসেট করতেছে। তো যেসব মেয়েরা তোমরা কোক, ফান্টা, 7 আপ, আইসক্রিম, চুইংগাম, চকলেট, চিপ, জুস এগুলো খাচ্ছ, বাবারে এগুলো ছেড়ে দাও। কারণ এগুলো তোমার
কি সর্বনাশ করতেছে, ভবিষ্যতে তোমার মাতৃত্বের উপর কি হুমকি, তুমি তো এখন কিছুই বুঝতে পারতেছ না। বুঝলেন কথা? এই যে ফ্রেঞ্চ ফ্রাই, এই যে বিস্কিট, সেটা হোক সেটা চিনি ছাড়া বিস্কিট, যে কোনো বিস্কিট, যে কোনো প্যাকেটজাত খাবার, এমনকি এদেরকে চিকিৎসা করতে আমাকে মশলাও বলতে হয় যে বাটা মশলা ব্যবহার করবেন, কেনা প্যাকেটের মশলা ব্যবহার করবেন না। এখন অনেক মশলা আছে, মানে মরিচের চেয়েও লাল, হলুদের চেয়েও হলুদ, সরিষার তেল সরিষার চেয়েও ঝাঁজ। ওরে বাবা, মানে কি? কেমিক্যাল। বুঝেন না কথা? যখন যে জিনিস ন্যাচারালের চেয়ে বেশি কালারফুল, দিস ইজ কেমিক্যাল। বুঝলেন? যখন সরিষার তেলের চেয়েও বেশি হয়ে যায়, মানে তাইলে বুঝবেন আরো কিছু এখানে অ্যাড করা হয়েছে ঝাঁজের জন্য। তাহলে ডোন্ট টাচ এনি প্যাকেট। কোনো বাটা মশলা ছাড়া খাবেন না। আর যদি খুব অসুবিধা হয় নিজেরা গিয়ে ওই ভাঙায় নিয়ে আসবেন। বুঝলেন? আর আমরা খুব চেষ্টা করছি এবং অনেকে উৎসাহ দিচ্ছে যে তোমরা কেউ অর্গানিক মশলা আনলে আমরা প্রমোট করে দিব, বলে দিব, বা আমরাও চেষ্টা করব যে অর্গানিক মশলাগুলো আনতে, কারণ এটা অত্যন্ত দরকার যে অর্গানিক মশলা না আনলে হচ্ছে না। বুঝেছে? ন্যাচারাল কৃষির একটা লাইন পাইছি, ইনশাল্লাহ ওটা নিয়ে কাজ করতেছি। তবে এই মশলাগুলো অর্গানিক হতে হবে। যদি ন্যাচারাল কৃষি আমরা করতে পারি, তাহলে আমরা যে মশলাগুলো বানাইতে পারবো ওই মোটামুটি ন্যাচারাল হবে, ইটস ওকে। তবে এটাকে ইন্ডাস্ট্রিতে দিবেন না, নিজেরাই এনে বাইটা বুইটা ছিচ্চা মিচ্চা, হ্যাঁ, বা নিজেরা গুঁড়া করে আইনা নিজেরা করবেন, সব নিজে করবেন। প্রবলেম হচ্ছে অন্যের হাতে দিছেন তো সে আর এটার অরিজিনালিটি রাখে নাই। নিজের হাতে রাখেন প্লিজ, আপনার খাওয়াটা নিজের হাতে রাখেন, যে কোনো খাওয়া। আপনি মাঝখানে কাউরে দায়িত্ব দিলে ও এটারে নিজের ঢোল আরেকজনের পিঠে দিয়ে যেমন ভেঙে ফেলে, তো এরকম ওই খাওয়াটা ও মাঝখানে যে গেছে যে আপনার হয়ে একজন গুঁড়া করতেছে, ঝামেলা আছে। গুঁড়াটা আপনি নিজে করতে হবে। বুঝেন কথা? অন্য কাউকে গুঁড়া করতে দিয়েন না, আপনার মশলা আর একজনকে গুঁড়া করতে দিয়েন না। আগে বাটা মশলা খাইতো সবাই, হ্যাঁ, এখন বলে কি স্যার আমি বাইরের খাবার খাই না। ওরে বাবা, ঘরের ভিতরেই তো সয়াবিন তেল, চিনি, সাদা ভাত, সাদা লবণ, বুঝলেন, আর প্যাকেটের সব মশলা। তাহলে তোমার আর বাইরের খাওয়া লাগবে কেন? তোমার ভিতরে তো সব বাইরের জিনিস। বাচ্চাদের নুডলস দিচ্ছে, পাস্তা দিতেছে, সব বাইরের জিনিস। তো তারা নিজেরাই ওই বাসায়ও দেখলাম একটা ওই ইয়ে করে নিয়ে আসছে, আলুরে স্লাইস করে, যাতে ওই কি হয় এটা দিয়া ওই ফ্রেঞ্চ ফ্রাই হয়, তো এটা বানায় নিয়ে আসছে। তা আমি বললাম কোন যুক্তি? বলে যে বাইরেরটা যদি খাওয়া বন্ধ করতে হয় তাহলে কম ক্ষতি বাসায় বানায় দিব, তারপর আস্তে আস্তে ছাড়াবো। মানে বুঝছেন, বুদ্ধিটা খারাপ না, সিকনা বুদ্ধি আছে। তো এখন মানে বুঝলেন তো যে একবারে ছাড়তে পারতেছে না, তো কি করবো? তাহলে বাসায় খা। তো বাসায় বানায় দিয়ে খাইবো, কয়দিন পর বন্ধ হবে। তবে বন্ধ করতে হবে আলটিমেটলি, এই ভাজা পোড়াগুলো খাওয়া যাবে না। বুঝেছেন? তার মানে আমি বলতেছি না বাসায় খাইতে উৎসাহ দিচ্ছি, বলতেছি যে বাইরেরটা এটা বেটার, তবে এটাও না খাওয়া উচিত। ধরো তুমি ভালো তেলে করে দিল, যে কোকোনাট অয়েলে বা সরিষার তেলে একটু আলুটা ভাজে দিল, তাও ওই বাজারেরটার চেয়ে অনেক ভালো, যেটা বারবার ডুবাচ্ছে উঠাচ্ছে, বারবার উঠাচ্ছে, যেটা নষ্ট তেলে বাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, রিপিটেড হিটে আসতেছে, তার চেয়ে ভালো। তবে বলতেছি যে এখন যাদের রোগী হয়ে গেছে তারা দয়া করে এটা কখনোই খাবে না, বাসায়ও না। তবে ফেজ হিসাবে যে আমি ছাড়বো ধীরে ধীরে, সেক্ষেত্রে সে এটা ব্যবহার করতে পারে। আলহামদুলিল্লাহ 1600 জন দেখছেন, কিন্তু শেয়ার করেছেন হচ্ছে 622 জন। তাহলে 1000 জন আরো শেয়ার করতে পারেন, চাইলে দয়া করে করুন, এটা অত্যন্ত উপকারে লাগবে। আপনার বাচ্চাদেরকে তো আপনাদের বুঝাইতে হবে, এই ভিডিওটা বাচ্চাদেরকে দেখেন, ওরা বুঝবে কেন নিষেধ করছি মা বাচ্চাদেরকে। ফাস্টফুড গুলো যেমন ফ্রাইড চিকেন, এখন ফ্রাইড চিকেনটা কিভাবে হচ্ছে খেয়াল করেন। চিকেনটা হচ্ছে ফার্মের চিকেন, যেটা কিনা খায়, প্রথমে এটাকে হাইব্রিড, এটা জানেন আপনারা। তারপরে এটাকে ফিড খাওয়ানো হয়, এটাও জানেন। তারপরে এটাকে মাংস পিণ্ড হিসেবে দ্রুত বর্ধনশীল করার জন্য যা যা দরকার সবই করা হয়। এটা আসলে মুরগি না, এটা একটা মিট প্রোডাক্ট, ইন্ডাস্ট্রিয়াল মিট প্রোডাক্ট। বুঝেছেন কথা? দিস ইজ নট ফুড, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মিট প্রোডাক্ট। এটা একটা প্রোডাক্ট, দিস ইজ প্রোডাক্ট। সো ডোন্ট টাচ প্রোডাক্ট। দেশি মুরগি খান। তাহলে এই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টটাকে যখন আবার ওই যে সেই সয়াবিন তেলে ফ্রাই করবে, হ্যাঁ, বা এমনি ঘুরে ঘুরে ওইসব তেল দিয়ে যখন এটারে মানে পোড়াবে, তাহলে এটা ক্যান্সার, এটা অ্যাক্রিলামাইড, এটা ইনফ্লামেশন, এটা আরো ডেঞ্জারাস। তাহলে এই ধরনের মাংসে ইনফ্লামেশন হয়, ক্যান্সার হয়, এটা তো সত্য। তাহলে ডাক্তাররা তো ঠিকই বলে এগুলো খেও না। বুঝেছেন কথা? তাহলে তো ডাক্তাররা মিথ্যা বলে না।
আমরা তাদের সঙ্গে একমত, শুধু আমরা বলি যে না, আমরা যদি খাই তো দেশি মুরগির রাতা মোরগটাই চেষ্টা করব সংগ্রহ করতে, দাম বেশি, কম খাবো তবে রাতাটা খাবো, যেদিন খাই রাতাই খাবো, ডেইলি খাবো না মুরগি, তবে যেদিন খাই রাতা খাবো, আর যেদিন রাতা পাবো না খাবো না। বুঝেন নাই কথা? বুঝছেন? তাইলে কম খাওয়া হবে, বুঝলেন? আর দামও বেশি, তো খাবে কম, তো দাম বেশি কম খাবে, কম দামে বেশি খাইতেছে আর বেশি খাইয়া রুগী হইতে আছে, তা লাভ হলে কি? ওষুধও বেশি খাইতে আছে, তা আলটিমেটলি তো ওষুধ কেনার টাকার সাথে ওটা বিয়োগ করলে দেখা গেল দাম বেশি সে দিতেছে, আর রোগটা তো ফ্রিতে পাইতে আছে। বাচ্চা হইতেছেন, এটা তো ফ্রি। হ্যাঁ, পুরুষ তার কাম করতে পারেন, এটা তো ফ্রি। হ্যাঁ, এটা তো রোগ এমনি পাইতে আছে, যে গতকালকে এটা নিয়ে আলোচনা করেছি। তাহলে অনেক লোক দেখতেছে কিন্তু শেয়ার কম। মানে আপনাদের দিল কি দয়া হয় না কেন? আপনাদের দিলের মধ্যে কি ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে গেছে, নাকি দিল শক্ত হয়ে গেছে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে, নাকি প্রদাহের কারণে? বুঝতেছি না তো, নরম না কেন? দেখেন 1600 লোক দেখছে, 692 জন শেয়ার করছে, তাহলে বাকিরা কেন করতেছে না? প্লিজ এটা করেন, দরকার আছে। তাহলে এখন আসেন, এই কথা না, প্লিজ আসতে। তাইলে ড্রিঙ্কস গুলো খাওয়া না খাওয়ার দুটো কারণ। একটা হচ্ছে এখানে অনেক চিনি থাকে, 6-7 চামচ চিনি থাকে এক একটা ড্রিঙ্কস এর ভিতরে, অনেক চিনি থাকে, এটা অ্যাসিডিক। এবং এটা নিয়ে আরো অনেক কথা বলবো, আর একদিন আগেও একদিন বলেছিলাম। প্রতিদিন তো একটা বিষয় নিয়ে কথা বলা যায় না। যেদিন ধরবো কোমল পানীয়, কোমলের 12টা বাজে তবেই সেটা ছাড়বো। তবে এটা মনে রাখেন যে ডোন্ট টাচ, বডিটাকে অ্যালকালাইন রাখতে হবে। এইগুলো সাংঘাতিক অ্যাসিডিক, বুঝেছেন? এটা ডোন্ট টাচ, বাচ্চাদের দিয়েন না। বাচ্চাদের দাঁত নষ্ট করার জন্য হলে এটার দরকার, হাড় ক্ষয় করার জন্য হলে এটার দরকার, প্রদাহ তৈরি করার জন্য হলে এটা দরকার, ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য এটা দরকার, আপনার সর্বনাশ করার জন্য এটা দরকার। তো কোক খান, বাচ্চা হবে না। কোক খান, মাসিক হবে না। যান খান। কোক খান, উগ্র হবেন, মেজাজ খারাপ হবে, রাতের ঘুম হবে না। কোক খান, আপনার ক্যারেক্টার নষ্ট হবে, আপনার পেটের ব্যাকটেরিয়া সব মারা যাবে, আপনি গাট হেলথ খারাপ থাকবে। আপনি ভাবতেছেন ঢক করে হজম হয়, আপনি বেকিং সোডা খান, আরো সুন্দর ঢক করে হজম হবে, অনেক বেটার। তবে ডোন্ট টাচ এই ধরনের জিনিস। তা আমি যে এগুলো বলি, বলার কারণে কি ভাবছেন আমার শত্রু কম আছে? জি না, অনেক আছে। তবুও রিস্ক নিয়ে বলতেছি আপনাদের কল্যাণের জন্য। আর আপনারা একটু শেয়ার দেবেন, টাকা খরচ হবে না, সেটাও দিচ্ছেন না, দুঃখজনক। হ্যাঁ, এটা শেয়ার দিলে টাকা খরচ হবে নাকি? শেয়ার দিতে পারেন না, শেয়ার বাটনে ক্লিক করে এটা সাইডে দেন যে দরকার আছে। এই যে কোমল পানীয়, এটা কোমল নয়, এটা কোমলমতিদের জন্য এটা ভয়ানক। এটা মোটেই কোমল নয়, এটা পানীয়টা কোমল নয়। কোন অর্থে কোমল? এখানে এতগুলো চিনি আছে, এতখানি অ্যাসিডিক, এটা 2.5 থেকে 2.6 এটার পিএইচ। এটা কোমল হয় কেমনে? এটা তো অ্যাসিড। কোমল অ্যাসিড কি কোমল? কোমল পানীয় নাম দিছে অ্যাসিডকে, একটা অ্যাসিডকে নাম দিছে কোমল পানীয়। ঠিক একইভাবে তারা ভেজিটেবল অয়েল নাম দিছে নষ্ট তেলগুলাকে। এখানে কোনো শাকসবজি দিয়ে তেল হয় না। দেয়ার ইজ নো ভেজিটেবল ইন দ্য ওয়ার্ল্ড যেখান থেকে তেল তৈরি হয়। এগুলো সিড অয়েল। সয়াবিন একটা সিড, সানফ্লাওয়ার একটা সিড। তো সিডকে যখন হাই টেম্পারেচারে করে যখন তেলটা বের করে, এখন এটা দিয়ে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হবে, এটা দিয়ে পিসিওডি হবে। বুঝতে পারতেছে না, তারা বার্থ কন্ট্রোল পিল খেয়ে আর একটা কেমিক্যাল খাইতে আছে, কিন্তু তারা এই যে তার খাবারটা ঠিক করতেছে না, তারা এখনো স্টিল দেয়ার, মানে তারা যা খাচ্ছে সবই এই ধরনের খাবার। এরপর মেয়েদের ফুচকা পছন্দ, তারপরে বেলপুরি পছন্দ, স্ট্রিট ফুডস পছন্দ। এগুলো তো মানে ডেঞ্জারাস, এগুলো ডেঞ্জারাস। ডোন্ট টাচ। বাজারে বিক্রি হওয়া মিষ্টিগুলো ডোন্ট টাচ। কারণ ওই যে উনি বললো ইনসুলিন খাওয়া মানে মিষ্টি খাওয়া মানে ইনসুলিন খাওয়া। তাহলে ইনসুলিন খাওয়া মানে টেস্টোস্টেরন বাড়ানো, টেস্টোস্টেরন বাড়ানো মানে মাসিক বন্ধ, মানে মেয়ে হবে ছেলেদের মতো, বুঝেছেন? তারপরে যেমন বিস্কিট, চানাচুর। চানাচুর খুব প্রিয়, বাসায় আসলে চানাচুর, বিস্কিট আর চা। চায়ের ভিতরে আছে দুধ আর চিনি, আর চানাচুর বিস্কিট আছে, বাকি পৃথিবী সব সর্বনাশ। এগুলো বলে খাবার। দিস ইজ নট ফুড, দিস ইজ টোটালি পয়জন। ডোন্ট টাচ। যদি আপনি সুস্থ থাকতে চান, আর অসুস্থ থাকতে চাইলে বেশি বেশি খান। এতে আমাদের ব্যবসা ভালো চলবে, ডাক্তারি ব্যবসা ভালো চলবে, ইনভেস্টিগেশন সেন্টার ভালো চলবে, ওষুধ ব্যবসা ভালো চলবে। আমি বলবো বেশি করে খান, কারণ রুগী হইলে ভালো মতো হইতে হবে। নর্মাল রুগী হলে লাভ নাই। এমন রুগী হবেন যে 8-10 জন ডাক্তার দেখাইতে হবে আপনার একারই। তাহলে রুগী হলে বড় রুগী হবেন, হ্যাঁ, যে আপনার হার্ট অপারেশন করে আমরা অনেক টাকা পাবো। হ্যাঁ, নর্মাল রুগীতে তো বেশি টাকা পাওয়া যায় না। একটা হার্ট কাটতে বললে অনেক টাকা পাওয়া যায়।
বুঝলেন, একটা রিং পরাইলে অনেক টাকা পাওয়া যায়। তো এমন রোগী হবেন যেন একেবারে এভাবে হার্ট কাটতে হয়, ফাটতে হয়, এগুলো যেন আইভিএফ করতে হয়, যে আইভিএফ অনেক টাকা, হ্যাঁ আইভিএফ এ যাইতে হয়, এগুলোও করেন আপনারা। তাহলে লাভ আপনার হবে না, লাভ হবে অন্য কারো। আপনার আইভিএফ ফেল হবে কিন্তু টাকা ফেরত পাবেন না। আইভিএফ ফেল হলে টাকা ফেরত পাবেন না, টাকা দিয়ে দিছেন, বুঝেছেন? এখন আইভিএফ করাইছেন, টাকা ফেরত পাবেন না। আর যার শরীরের যে হরমোনাল ব্যালেন্স ঠিক নেই, ওর আইভিএফ টিকবে না, গ্যারান্টেড টিকবে না। করেন, টাকা খরচ করেন, টিকবে না, গ্যারান্টি দিব, টিকবে না। কারণ ওই যে জমি উর্বর না থাকলে ওখানে ফসল হতে পারে না। জমির উর্বরতা আগে চাই, আগে তার বডির ব্যালেন্স ঠিক করা চাই। তাহলে দেখছেন খাবার কত গুরুত্বপূর্ণ। সিঙ্গারা, সমোচা, ফুচকা, চটপটি, বেলপুরি, ঝালমুড়ি, আহা উফ, শুনেই অনেকে জিহ্বা পানি চলে আসছে। হয়তো দেখা গেলে এই ভিডিও দেখতে দেখতে খাচ্ছে, অথবা দেখে যে খাবে, লালস জেগে উঠেছে। কারণ এটা সে এগুলো খাচ্ছে না, সে তার নিজের ফিউচার খাচ্ছে, সে তার সুস্থতাকে খাচ্ছে, হ্যাঁ সে তার মেয়েলিপনাকে খাচ্ছে, হ্যাঁ সে তার যৌবন খাচ্ছে, বুঝেছেন? সে তার রোগ তৈরি করছে। তাহলে এই যে নিজের প্রতি তার নিজের যে অবহেলা, জুলুম, অত্যাচার, নির্যাতন, এটা সে করছে সম্পূর্ণ নিজ দায়িত্বে, নিজের টাকায় কিনে। এবং এখন আপনি যাই বলেন এরা বুঝবে না, পরে একসময় হাহুতাশ করবে, বাচ্চা টিউবে কনসিভ করবে, একটোপিক বাস্ট হবে, জীবন চলে যাইতে চাইবে, ব্লিডিং আইসিইউতে চলে যাবে। তখন কত চেষ্টা করবে, ইন্ডিয়াতে যাবে, ওই আইভিএফ ইন্ডিয়া থেকে করাবে, একই কথা। বুঝলেন কথা? কিন্তু আপনারা এত ডেঞ্জারাস সিচুয়েশনে যাচ্ছেন কেন? আপনারা তো চাইলে সচেতন হতে পারেন আগেই। তারপর ওটস, এই ওটস গুলো বাংলাদেশে যেটা পাওয়া যায় একটাও ভালো ওটস না। ভালো ওটস আমি রাখতে চাইছিলাম, এখনো আমি জোগাড়ই করতে পারিনি। এমনকি ডক্টর মুজিবুর রহমান ভাই আমার এসে বলতেছে, ভাই আপনার এখানে ওটসটা লাগবে। আমি কি আপনি এখনো জোগাড় করতে পারছেন? কয় যে না। কয় তাহলে আমার কোন ক্যা, মানে বুঝেন না কথা? হ্যাঁও পারে নাই, আমিও পারি না। এবার বুঝছেন, ওটস এর অভাব নাই, কিন্তু আমরা আপনাকে একটা ওটস খাওয়াবো, ওটস পাইতেছি না কেন? কারণ ওই যে আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল না করলে তো আমি এখানে রাখবো না। ওই ক্রাইটেরিয়া এখনো মিলাইতে পারিনি, 3.5 বছর ধরে চেষ্টা করতেছি। অর্গানিক ওটস, যাদের কাছে অর্গানিক ওটস আছে ওরা খুব লিমিটেড নিজেরাই মার্কেটিং করতেছে, ওরা আমাদেরকে দেওয়ার কায়দা নেই, ওরা ডিরেক্ট এমআরপি তে সেল করতেছে, ওরা নিজেরা তত্ত্বাবধান করে, ওরা কোনো মাঝখানে ভাড়া রাখবে না, ওরা প্রোডাকশন অ্যান্ড সেল ওরাই পুরোটা খাবে, আমাদেরকে কিছু দিবে না। মানে আমরা চাইলে ওদের থেকে আনতে পারতেছি না, বিকজ দে আর স্যাচুরেটেড, তাদের দরকার নেই, তাদের এতটুকু প্রোডাকশন সেল হয়ে যাচ্ছে, তারা আমার আরেকজনকে দিয়ে সেল করানো তাদের দরকার নেই। এবার বুঝছেন অবস্থা, ঝামেলা কোথায়, কেন অর্গানিক প্রোডাক্ট পাওয়া যায় না, এইগুলো অনেক ডিফিকাল্টিজ আছে। তাহলে পিৎজা, বার্গার, ফ্রাইড চিকেন, তারপর হচ্ছে যে কোনো ফাস্টফুড, ফ্রেঞ্চ ফ্রাই, যেগুলোর কথা অলরেডি বললাম, এগুলো আমরা যারা সুস্থ থাকতে চাই, মায়েরা, ভাইয়েরা, বোনেরা, আম্মারা, খালারা, নানিরা, দাদিরা, এই বাচ্চারা, ছোট ছোট, কেউ না, ডোন্ট টাচ। তাহলে আপনারা এগুলো করবেন, মানবেন? কে কে মানবে দেখি? যারা অনলাইনে মানবেন কে কে দেখি হাত তোলেন। অনলাইনে হাত তুলবে মানে হলো তারা কমেন্ট করবে, বলেন যে বাজে খাবো না, শুধু এতটুক লিখেন যে বাজে খাবো না। যারা অনলাইনে তারা লেখেন যে বাজে খাবো না, একটু কমেন্ট করেন সবাই। মাত্র মানে দেখতেছে 1700 কমেন্ট, 1700 চাই, দেখি সবাই একটা কমেন্ট করেন যে আপনারা বাজে খাবেন না, প্রমিস করেন। হলে কি আপনি নামান হাত, আমি বুঝছি আপনি খাবেন না, থ্যাংক ইউ। তাহলে উনি কড়া ডিসিশন নিছে, হাত আর নামাচ্ছে না। তো যারা অনলাইনে অন্তত প্রমিস করেন, তাতে অন্তত কালকে বাজে খাবার খাইতে গেলে অন্তত আরে আমি তো প্রমিস করছিলাম, প্লিজ একটু কমেন্ট, আমি দেখো কমেন্ট করতেছে কিনা, প্রমিস করতেছে কিনা যে খাবো না, খাবো না, খাবো না, বাজে খাবো না। আরে ভাই নিজের ভালো চান কিনা? ভাই আপনারা নিজের ভালো চান? তাহলে শরীরে বাজে খাবার ঢুকাবো না, বলেন ঢুকাবেন বাজে খাবার? তাহলে বাজে খাবো না এটা তারা কমেন্ট করতেছে না কেন? তারা কেন, যারা অনলাইনে দেখতেছে তারা একটু কমেন্ট করতেছেন না কেন যে বাজে খাবেন না? এটা কেন কমেন্ট করতেছে না? সবাই বলেন যে বাজে খাবো না, এটা লিখেন, বাজে খাবো না। তাহলে এই যে প্রমিসটা আমার সঙ্গে করলেন, এটাই তো হয়তো আপনাকে বাজে খাবার থেকে আপনাকে বাঁচাবে, যে আরে স্যারের সাথে কমিট করছি, খাবো না, খাবো না, তাহলে আবার খাচ্ছি, তো ঠিক আছে আর খাবো না। মানে বুঝলেন না কথা? মানে এটা এই যে তারা কমিটমেন্ট করছে না, না করলে কি হবে, ও তো খাবে। তাহলে আপনারা প্লিজ একটা করে কমেন্ট করেন যে আমি বাজে খাবো না, একটা কমেন্ট চাইতেছি। আলহামদুলিল্লাহ 200 জন কমেন্ট করেছে, হ্যাঁ আরো করবে আশা করছি। আর শেয়ার করেছে 926 জন, থ্যাংক ইউ। আরো 800 জন আছেন যারা শেয়ার করতে চাইলে পারেন, আরো 800 জন শেয়ার করেননি। এবার আসেন যে আপনাকে যে খাবারগুলো নিষেধ করলাম এগুলো সার্বজনীন। এখন যাদেরকে আমরা ডকুমেন্টেড, আমরা দেখবো যার ঘাড় কালো হয়ে গেছে,
যার ওই যে বুকে লোম গজাইছে, যার মাসিক বন্ধ হয়ে গেছে, আমরা তো বুঝতেই পারলাম, তবুও আমরা তাকে এনে এখানে আনে হোমা আইয়ার করাবো। বলেন হোমা, ও মা, বলে HOMA, মা, মা, এম এতে কি হয়, ও মা, আর এটা হলো হোমা। এরপর হলো আই, বলেন আই আর ইনসুলিন রেজিস্ট্যান্স। তাহলে ওই যে ভাই পুরস্কার নিল হোমা আইয়ার ইনসুলিন রেজিস্ট্যান্স, এটা যদি 1.5 এর বেশি থাকে, আপনি ল্যাবে টেস্ট করালে দেখবেন। আমাদের এখানে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা যে বড় বড় দুটো মেশিনের কথা বলছিলাম, বায়োকেমিস্ট্রি, ইমিউনোলজির যে মেশিনগুলো আমরা বলেছিলাম, আলহামদুলিল্লাহ এটা এখন থেকে চলতেছে। গতকাল থেকে এটা স্টার্ট হয়ে গেছে পুরোদমে। ইমিউনোলজি মেশিন আগে থেকে ফাংশনিং। এখন এটা রোশ এবং হিটাচি, এটা জার্মানির, হ্যাঁ, এবং হচ্ছে জাপান, এদের দুজন, হিটাচি বোধহয় জাপান না, আর রোশ হচ্ছে জার্মানি, মানে এই দুটো মিলে এটা করেছে, একজন মেশিন আর একজন রিয়েজেন্ট। তো আমরা এটাকে এই যে কোবাস মেশিনগুলো এখানে আমরা অলরেডি ইনস্টল করেছি এবং আমরা সবচেয়ে বিশ্বের সবচেয়ে ভালো ভালো ইয়াগুলো আমরা ব্যবহার করছি। শুধু ভালো খাচ্ছি না, ভালো। তাহলে আপনি হোমা আয়ার করান, হোমা আয়ার যদি 1.5 এর বেশি থাকে, সো ইউ আর এ কেস অফ ইনসুলিন রেজিস্ট্যান্স, নো ডাউট। তাহলে যারা বাচ্চা হচ্ছে না, যাদের মাসিকের প্রবলেম, এই ধরনের যাদের প্রবলেম যেগুলো নিয়ে আলোচনা করলাম, আগে দেখেন হোমা আয়ার বেশি আছে। যদি হোমা আয়ার বেশি থাকে এবং ফাস্টিং ইনসুলিন বেশি আছে কিনা। নর্মালি ফাস্টিং ইনসুলিন থাকবে 4 বা 6, 4 থাকাটা খুব স্বাভাবিক। 4 থেকে 6 ফাস্টিং ইনসুলিন, মানে খালি পেটে ইনসুলিন, নট ডায়াবেটিস, নট সুগার, ইনসুলিন, ইনসুলিনের কথা বলছি, চিনি না। অনেকে ভাবতেছে খালি পেটের চিনির কথা বলছি, না, খালি পেটের ইনসুলিনের কথা বলছি। খালি পেটের ইনসুলিন যদি তার বেশি থাকে, 4-6 এর বেশি থাকে, 10 এর বেশি থাকে, এখানে আমরা পরীক্ষা করলে, তাহলে তাদেরকে আমরা যেই খাবারগুলো নিষেধ করব সেগুলো কি কি, অথবা যাদের ট্রাইগ্লিসারাইড বেশি আছে বা HDL কম আছে, TGH রেশিও কম আছে, তাদেরকে এক্সট্রা কি কি নিষেধ। এটা হচ্ছে সকল ধরনের শস্য জাতীয়, যেমন চাল, গম, ভুট্টা এবং এগুলো থেকে তৈরি পৃথিবীতে যা আছে, এবার বুঝে নেন, বিস্কিট মিস্কিট যা আছে। বিস্কিট কিসের তৈরি? হ্যাঁ, এবং যদি চিনি না থাকে বিস্কিটে কি আছে? অলরেডি সেটা চিনির তৈরি। এবার বুঝতে পারছেন, অলরেডি সেটা চিনির তৈরি, সঙ্গে আছে ভেজিটেবল অয়েল। তাহলে এইটাকে ভাজ করে, পুড়িয়ে, ড্রাই করে ভেজিটেবল অয়েলে মিশিয়ে, হ্যাঁ, চিনি না দিলে কি আর দিলে কি, চিনি দিলে একটু বেশি ক্ষতি, আর না দিলে ওই একই ক্ষতি, খুব একটা একে ডিফার করে না। তারপরে বলে, একজন বলে আমি তো খুব ভালো কোম্পানির ওষুধ খাই, তাহলে ওটা ভালো বিষ, বুঝেন না কথা? বিষের ভিতরে ভালো বিষ ব্যবহার করে, ভালো কোম্পানি মানে ভালো বিষ, ভালো ওষুধ মানে ভালো কেমিক্যাল মানে ভালো বিষ, বুঝেন না? বড় ডাক্তার মানে বড় বড় ওষুধ, মানে দামি দামি ওষুধ মানে দামি দামি বিষ। তো এখানে সবই পয়জন, বুঝেছেন? আমার কথাটা বিশ্বাস করেন। এখন যদি না করেন তখন জীবন দিয়ে বিশ্বাস করবেন, তখন আর কাউকে বলা করাইতে হবে না। আপনি ক্ষতির শিকার হয়ে বিশ্বাস করবেন, রিং পরানোর পরে বিশ্বাস করবেন, হ্যাঁ, IVF করানোর পরে বিশ্বাস করবেন, তারপরে আপনার একটা ক্ষতি শেষ হওয়ার পরে বিশ্বাস করবেন। কিন্তু করতে তো হবেই আপনাকে কোনো না কোনো সময়। আমরা ছোটবেলায় কত বাবা বলতো পড়াশোনা করো, করি নাই, হ্যাঁ, আজকে যদি পড়াশোনা করতাম অনেক ভালো জায়গায় থাকতে পারতাম, সবাই বুঝতেছি এখন, কিন্তু তখন করি নাই। তো সবাই বোঝে, তবে সময় শেষ হলে। এখন যারা আমরা পৃথিবীতে উচ্ছৃঙ্খলা করতেছি, হ্যাঁ, তারপরে জাহান্নামে যাওয়ার পর সবাই টের পাবে, সবাই বলবে ভুল হয়ে গেছে, এখানে না আসলে ভালো হইতো, কিন্তু লাভ হবে না, ওখান থেকে ফেরত আসা যায় না। বুঝবে সবাই, না বুঝা কেউ যাইতে পারবে না। বুঝতে তো তাকে হবেই কোনো না কোনো সময়, তা আগে বোঝেন, নাহলে পরে বুঝতে হবে। তাহলে ভাত, চিড়া, মুড়ি, খই, রুটি, পরোটা, বুঝছেন তো, এই থেকে যা আছে সব। তবে মেনটেনিং এ এসে আমরা খেতে পারবো ব্ল্যাক রাইস, কেনুয়া, বাকহুইট, ব্রাউন রাইস, ওকে। সো একটা সাদা চালের ভাতের বদলে 4টা ভালো ভাত দিচ্ছি আপনাকে। একটা হচ্ছে ব্ল্যাক রাইস, এই যে আমাদের কাছে আছে অর্গানিক ব্ল্যাক রাইস, নর্মাল না, অর্গানিক। বাংলাদেশে কোনো অর্গানিক চাল আছে কেউ ক্লেম করতে পারবে না এটা অর্গানিক চাল। অর্গানিক আমার কাছে আছে বাকহুইট, হ্যাঁ, অর্গানিক আছে আমার কিনুয়া, এটা বাকহুইট, অর্গানিক বাকহুইট, অর্গানিক কিনুয়া, এটা হচ্ছে অর্গানিক কিনুয়া। এই যে এগুলো আমাদের কাছে আছে। তো দেখেন, আপনাকে আমরা কম খাওয়াবো ব্যাপারটা তা নয়, সাময়িকভাবে ভাত এগুলো বন্ধ থাকবে, পরে এসে খেতে পারবেন, আরো বেশি খেতে পারবেন, আরো ভ্যারাইটিস খেতে পারবেন। আগে শুধু সাদা খাইতেন, এখন আপনাকে লাল খাওয়াবো, কালা খাওয়াবো, হ্যাঁ, ট্রাই কালার কিনুয়া খাওয়াবো, কেনুয়াতে 3টা কালার আছে, ট্রাই কালার কিনুয়া খাওয়াবো, বুঝেছেন? বাকহুইট খাওয়াবো, সেটা আরেক কালার, তো মাল্টি কালার খাওয়াবো আপনাকে। হ্যাঁ, শুধু আপনি সাদা চান, আমরা আরো অনেক দিতেছি। হ্যাঁ, আজকে ব্ল্যাক রাইসের
জন্য আমি কালা হয়ে গেছি, ব্ল্যাক রাইস, বুঝেছেন? মিলাইছেন কোনটা? ড্রেস কোড। হ্যাঁ, কালা কালা চালকে আজকে প্রমোট করতেছি। ধরেন আজকের আমাদের ভিডিওর মূল প্রমোটার হচ্ছে ব্ল্যাক রাইস, বুঝেছেন? এটা তো আমি দুষ্টামি করলাম আর কি। তো ব্ল্যাক রাইস অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আলাদা ভিডিও বানাবো। তো এখন না, কিছুদিন পরে। ভাই আপনি খাবেন না এখন, হ্যাঁ পরে। তাইলে ফল নিষেধ, কিন্তু আমরা ফল খাই। আমি আম খাইছি, জাম খাইছি, লিচু খাইছি, কাঁঠাল খাইছি আমি। কারণ আপনিও সুস্থ হয়ে খাইতে পারবেন, কয়েকটা দিন অসবুর করেন, বুঝেছেন? সাময়িকভাবে নিষেধ, কিছুদিন পরে খেতে পারবেন। ফল খাওয়ার নিয়ম কানুন বলে দেবো, বলা আছে অলরেডি। হ্যাঁ, ভাত খাওয়ার নিয়ম অলরেডি বলা আছে। কিন্তু এখন যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স, ডোন্ট টাচ। তো এই সিজনে না খেলে কি হবে? সামনের সিজনে মজা করে খাবেন। এই সিজনে চুরি করে খাওয়ার দরকার নেই, সামনের সিজনে সবার সামনে খাবেন। বুঝেননি কথা? ইনশাল্লাহ। তাইলে বাচ্চা হলে বাচ্চা সহ খাবেন, হ্যাঁ, বাচ্চার সাথে নিয়ে খাবেন। বুঝেননি কথা? আপাতত সরাসরি দুধ, মিষ্টি, দই, এমনকি টক দই, পুডিং, ডোন্ট টাচ। এবং আলু এবং এই জাতীয় মাটির নিচের কিছু ডোন্ট টাচ। গাজর সামান্য পরিমাণে সালাদে খেতে পারেন, বাট অন্য কিছু ডোন্ট টাচ। মাটির নিচের যেগুলো আছে, কচুরমুখী, কর্ন, বেবি কর্ন, যা আছে, ডাল জাতীয় জিনিস যা আছে পৃথিবীতে আপাতত বন্ধ, আপাতত কিছুদিনের জন্য। পরে খেতে পারবে, ডালে প্রোটিন আছে, ভালো ডাল খাবেন, ইটস ওকে, যারা মেনটেনিং এ আসবে। ঠিক আছে, বুঝেছেন? এটা কতদিনের জন্য নিষিদ্ধ? যতদিনে হোমা আয়ার নর্মাল না হয়, 1.5 এর নিচে না যায়, কোষ খালি না হয়। বুঝেননি কথা? টেস্টোস্টেরন লেভেল কমে না আসে মেয়েদের, এস্ট্রোজেন প্রজেস্টেরন লেভেলের ব্যালেন্স ঠিক না হয়, এবং এলএইচ এফএসএইচ এর ব্যালেন্স ঠিক না হয়। খেয়াল করে দেখেছেন? তাহলে এই যে খাবারটা এই কয়েকদিন, এরপরে খাবে কি এর বিনিময়ে? অনেক খাবার, যেমন এই যে এই অলিভ অয়েল, অর্গানিক, এক্সট্রা ভার্জিন, ফার্স্ট কোল্ড প্রেসড অর্গানিক অলিভ অয়েল, যেটা আমরা একেবারে ম্যানুফ্যাকচারার থেকে আনা, এখানে কোনো মাঝখানের ভায়া নাই। সো 100% কোয়ালিটি এনশিওর। কারণ কেউ তার নিজের বাচ্চার সাথে বেইমানি করে না। বাচ্চা হলো কি, আমার এই প্রোডাক্টটা আমার, মানে এটা আমার বেবি, মানে যার যে তৈরি করে, বুঝেন না কথা? এটা হলো ওর বেবি, বুঝেছেন কথা? যে প্রোডাক্টটা বানায়, ম্যানুফ্যাকচার করে, যে এটা যার অলিভ বাগান আছে, যে এই বাগান থেকে তেলটাকে সংগ্রহ করে, যে ওর কাছে এটা কি বাচ্চার মতো, বুঝেছেন? তা আমরা যেমন এই ঘিটা যারা তৈরি করে, এটা হলো ওর কাছে এটা বাচ্চার মতো। এর জন্য তাকে অনেক শ্রমঘাম দিতে হয়েছে। অর্গানিক ল্যান্ড লাগছে, যেটা নিউজিল্যান্ড ছাড়া অসম্ভব। তারপরে অর্গানিক বাতাস লাগছে, অর্গানিক পানি লাগছে, অর্গানিক ঘাস লাগছে, অর্গানিক গরু লাগছে, অর্গানিক প্রসিডিং লাগছে। এটা তার কাছে বেবি। তো আমরা ওর মাঝখানে, আমাদের মাঝখানে কেউ নাই। সো এখানে 2 নম্বর করার কারণ নেই। যদি মাঝখানে কেউ থাকতো, কি করতে? এই অলিভ অয়েলটা আইনে এ দিয়ে 10 বোতল বানাইতো, বুঝেন না কথা? তো বানাইলে পরে তার পোষাইতো। হ্যাঁ, আমরা বাজারে দেখছি যেগুলো অলিভ অয়েল হিসেবে বিক্রি, অনেকগুলারই 3% অলিভ অয়েলই নাই ভিতরে। হ্যাঁ, এগুলো আমরা মার্কেট যাচাই করছি আগে। তাহলে এই যে গুরুত্বপূর্ণ যে তেল, এটা আপনার দরকার, এগুলো খাবেন বিনিময়ে। নারকেলের তেল, ভালো ঘি, তারপর হচ্ছে ভালো অলিভ অয়েল, ঠিক আছে? তবে রান্নায় কখনোই ডিপ ফ্রাইতে যাবেন না, ক্লিয়ার? সবজির সঙ্গে অলিভ অয়েলটা বেস্ট যায়। তারপরে আমরা নারকেলের তেল, হলুদ, এটা হচ্ছে প্রদাহ কমানোর জন্য। প্রদাহ ইনফ্লামেশন বলেছিলাম, সিআরপি মাপেন, প্রদাহ দেখেন। আপনি এই হলুদ খান, নারকেলের তেল, এবং আছে আপনার হালকা গরম পানির সঙ্গে হলুদ দিয়ে খান। এই হলুদটা দেখবেন যে আপনার প্রদাহ কমিবে। অলরেডি বারডেমে একটা রিসার্চ হয়েছে ডায়াবেটিস রোগীদের উপরে, এবং এখানে ইমিউন প্লাস যেটা এখানে ব্যবহার করা হয়েছে, এটা ইমিউন প্লাস, এবং ডায়াবেটিস রোগীদের সিগনিফিকেন্টলি ইমিউনিটি বেড়েছে সেলুলার লেভেলে। এটা তারা অলরেডি রিসার্চ পাবলিশ করেছে, আমার কাছে সেই রেজাল্ট আছে। মানে এটা গবেষণায় প্রমাণ করা হয়েছে। এমনি তো জানেন যে হলুদ অ্যান্টি ইনফ্ল্যামেটরি, সবাই জানে। কোকোনাট অয়েল অ্যান্টি ইনফ্ল্যামেটরি, সবাই জানে। আমরা এই হলুদটাকে এর ভিতরে বুস্টিং করা হয়েছে। এটা হচ্ছে কার্কুমিনের সঙ্গে পিপারিন অ্যাড করা হয়েছে। তাহলে মেয়েরা যারা এই যে উগ্র, তাদের প্রদাহ কমলে তারা অনেকটাই উগ্রতা চলে যাবে। তাদের ঘুম ভালো হলে উগ্রতা চলে যাবে। ঘুম ভালোর জন্য তাদেরকে শ্বাসের ব্যায়াম করতে হবে, নাইট্রিক অক্সাইড প্রোডাকশন করতে হবে, বডিটাকে অ্যালকালাইন করতে হবে। অ্যালকালাইন করতে হলে তাকে বেকিং সোডা খেতে হবে। বেকিং সোডাটা আমার এখানে নাই, মুজিবুর রহমান ভাইয়ের কাছে কিছু ছিল, জানি না এতদিনে শেষ হয়ে গেছে কিনা। আমাদের ইনশাল্লাহ আসবে হয়তো 1-2 সপ্তাহের ভিতরে, আপনারা খোঁজ রাখবেন। বেকিং সোডা, আজকে সকালে সর্বপ্রথম কি খেয়েছি আমি? বেকিং সোডা। আজকে খেয়েছি লেবু দিয়ে, গতকাল খেয়েছিলাম ভিনেগার দিয়ে। আমি দেখিয়েছি ভিনেগার দিয়ে কিভাবে বেকিং সোডা খেতে হয়, লেবু দিয়ে। ওই যে আপনার হজম সহায়ক হচ্ছে বেকিং সোডা, এবং বেকিং সোডা খেলে দেখবেন একটু ঢেকের মতো উঠবে, বুঝবেন? এটা হচ্ছে যে একেবারে অ্যালকালাইন একটা জিনিস বেকিং সোডা।
আর উল্টা দিকে কোক ফানটা হলো একেবারে অ্যাসিডিক একটা জিনিস। তাহলে বেকিং সোডাটা আপনি যখন লেবুর সঙ্গে খাচ্ছেন, যখন ভিনেগারের সঙ্গে খাচ্ছেন, আমি ভিডিওটা দিয়েছি, বডিটা হচ্ছে অ্যালকালাইন। আর আপনি যখন কোক ফানটা খাচ্ছেন, বডিটা হচ্ছে অ্যাসিডিক। তাহলে অ্যাসিডিককে আপনি এবার করছি অ্যালকালাইন। তাছাড়া আমরা উইম অফ শ্বাসের ব্যায়ামের মাধ্যমে বডিকে অ্যালকালাইন করি। বডিকে অ্যালকালাইন না করে বাচ্চা আশা করিয়েন না। মাতৃত্ব হচ্ছে স্নেহময়ী, মমতাময়ী, হ্যাঁ, অনেক দিল তার নরম, দিল শক্ত হয়ে গেছে, উগ্র স্বভাব, হ্যাঁ, মানে এরা বাচ্চা পাইলেও আছাড় দিয়ে বাচ্চা মারি ফেলা দেবে। তাই জন্য আল্লাহ ওদেরকে বাচ্চা দিবে না, বলে তুমি আগে কোমল হও, তুমি আগে মায়ের ক্যারেক্টারে আসো। তো ওই মায়ের ক্যারেক্টার ঠিক করার জন্য বডিটাকে অ্যাসিডিক থেকে অ্যালকালাইনে আনতে হবে। তাইলে দেখবেন তার মেজাজ ঠান্ডা, তারপর সে শ্বাসের ব্যায়াম করতেছে, সে রিল্যাক্স, সে খেপতেছে না, রাখতেছে না, অযথা মাইন্ড করতেছে না, অকারণে মন খারাপ করে থাকতেছে না, আর্লি ঘুমাচ্ছে, ভোরে উঠতেছে। হাজবেন্ডরা গুলো, আরে এই সুখ কি আমার জীবনে আসবে কোনোদিন? হ্যাঁ, অলরেডি এসেছে। অনেক হাজবেন্ড এসে আমাকে বলে গেছে যে স্যার আমার ওয়াইফ আপনাকে ফলো করতো, আমি এরা রাগারাগি করতাম, এইসব কি শুরু করছো, ভাত খাও না, এগুলো কি, এগুলো ছাড়ো, খবরদার ইউটিউবে এইসব দেখে দেখে নিজের লাইফ নষ্ট করো না। এরকম বকাবকি জীবনে অনেক করছি, করার পরে তার পরিবর্তন দেখা আমি তো অবাক। আমি বললাম কি পরিবর্তন? ওজন কমে গেছে? কয় যে না, এটা তো কমছেই। এখন সে আমার সঙ্গে অনেক ভালো ব্যবহার করে, হ্যাঁ, সে উল্টা উল্টা মাইন্ড করে না, সে আগের মতো খ্যাস মারে না, রাগ বাসায় গেলে এই এত পরে আসছো, এইসব মানে বাসায় গেলেই শুরু হয়ে যাইতো টেপ রেকর্ডার। এখন দেখি যে সে তার যত্ন খাতির করতেছে, তাকে কর্ডিয়ালি রিসিভ করতেছে, হাসি মুখে রিসিভ করতেছে। কয় স্যার আমি তো আমার বউরে চিনতে পারতেছি না, যে আপনি কি করছেন? আমি কিছু করি নাই, জাদু আসলে সে নিজেই। মানে যদি কেউ একজন সুস্থ থাকে সে এমনই করবে, হাজবেন্ডকে ভালোবাসবে, সে তার প্রতি প্রতিক্রিয়াশীল হবে না, তার প্রতি মমতাময়ী হবে, তার প্রতি তার স্নেহ কাজ করবে, মমতা কাজ করবে, ভালোবাসা কাজ করবে, তাকে সে কর্ডিয়ালি রিসিভ করবে, তার সঙ্গে ভালো ব্যবহার করবে, তার সঙ্গে সবচেয়ে ভালো ব্যবহার করবে স্বামীর সাথে। হাদিসে আছে তোমরা সবচেয়ে ভালো ব্যবহার করো তার নিজের স্বামীর সাথে, সবচেয়ে উত্তম কথা বলো, উত্তম ব্যবহার করো, উত্তম মানে তার জন্য ভাষা শুধু না, গলার স্বর উত্তমটা ব্যবহার করো। আর আমরা ফোনে অন্যদের সাথে হ্যাঁ জানেন কি হয়েছে, কত সুন্দর কথা, স্বামীর সাথে মানে এরকম মানে উগ্র ভাষাটা আমরা তাকে ব্যবহার করছি। তো এটা কারণ হচ্ছে তার রোগের কারণে করতেছে। আসলে সে ওই আগের মেয়েটাই আছে যেটা সে বিয়ে করছিল, কিন্তু রোগের কারণে সে চেঞ্জ হয়ে গেছে। তার পিছনে দরকার ওই উল্টাপাল্টা খাওয়া, তারপরে হচ্ছে বারবার খাওয়া, তারপরে হচ্ছে রাত জাগা, মোবাইল টেপা, রোদে না যাওয়া, সকালে না ওঠা, দিনে ঘুমানো, বুঝলেন না কথা? আর হচ্ছে ওই যে রোজা না রাখা এবং মানসিক প্রশান্তির চর্চা না করা। আর ইনসুলিন রেজিস্ট্যান্স, টেস্টোস্টেরন বেশি, মানে ক্যারেক্টার উগ্র। বাচ্চাদের যখন দেখবেন বালেগ হয়, বাবার কথা শুনতে চায় না, মার কথা তো শুনতেই চায় না। কারণ সে সবসময় মনে রাখবেন যে ইস্ট্রোজেনের উপরে টেস্টোস্টেরন অলওয়েজ ডমিনেট করে। বুঝলেন না কথা? ইস্ট্রোজেনের উপরে টেস্টোস্টেরন অলওয়েজ ডমিনেট করে। তো যখনই দেখবেন বাচ্চারা একটু বালেগ হবে, মারে পাত্তাই দিবে না, বিশেষ করে যদি পোলা হয়, তো ওই পোলারে শাসন করতে মাই কব যে তোমারে লাগবে, আমি পারতেছি না। কারণ হ্যাঁ বালেগ হইতেছে, তার টেস্টোস্টেরন আসতেছে, এখন আর সে ওই এস্ট্রোজেনের নিচে সে থাকবে না। বুঝেছেন কথা? আর আমাদের উল্টা কখন হয়, যখন মেয়েদের টেস্টোস্টেরন বেড়ে যায় এই ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে, আর পুরুষদের টেস্টোস্টেরন কমে যায় ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে, উল্টা। তো যখন মেয়েদের টেস্টোস্টেরন বাড়ে, পুরুষদের কমে, তখন ওই মেয়ে ওই ব্যাটারে মাথা দিয়ে ঘুরায়, ছড়ি দিয়ে। কারণ তখন তার টেস্টোস্টেরন বেশি, সে ওকে ডমিনেট করে। তো সে হাজবেন্ডের তলায় থাকবে না, সে হাজবেন্ডের উপরে থাকবে, এবং বাস্তবেই উপরে ওঠে এবং তারা তাকে ডমিনেট করে। বুঝছেন? যারা বোঝার বুঝছে আমি কি বলছি, তো তারা হাজবেন্ডকে ডমিনেট করে। বুঝেছেন কথা? এটা সে করবেই। তো এখন এই যে টেস্টোস্টেরন বেশি হওয়াতে কি প্রবলেম, এটা কিন্তু ভালো কিছু হইলো না, কারণ উল্টে গেল। কারণ অ্যাগ্রেসিভ ক্যারেক্টার ছেলেদের যুদ্ধ করে, আউটডোর এনভায়রনমেন্টের সঙ্গে লড়াই করে, তো যুদ্ধ বিগ্রহে সব সময় কি মারা যায় কে? পুরুষ। এবং যোদ্ধা কারা, শিকারী কারা? বেশিরভাগই তো পুরুষ। তো ওইভাবে তাদেরকে আল্লাহ বানাইয়েছেন। আর মেয়েরা যেহেতু বাচ্চা গর্ভে নেবে, ওদেরকে মমতাময়ী, স্নেহময়ী, মায়াবতী করে তৈরি করেছেন। কিন্তু যখন উল্টে যায় ক্যারেক্টারটা, তখন কারোর জন্য ভালো হয় না। তাহলে এবার বুঝতে পেরেছেন যে ঝামেলা কোথায়, কত দূরে। তো যারা আমাদের নিয়ম শুরু করবে, তাহলে প্রথমে তাদেরকে খাবার ঠিক করতে গেলে, যখন সেই খাবারগুলো ছেড়ে দিবে, তখনই তার পায়খানা কষা হয়ে যাবে। কেন? এমনিতে ঘুম নাই, তো ঘুম না থাকলে পায়খানা কষা হয়। কেন? সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। রিল্যাক্স না থাকলে পায়খানা কষা হয়, কারণ
টেনশন, দুশ্চিন্তা এগুলো হলো সিম্প্যাথেটিক, এতে ড্রাই হয়ে যায়, মিউকাস সিক্রেশন বন্ধ হয়ে যায়। আর প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে ভেগাস, সেটা হচ্ছে সিক্রেশন করে, মিউকাস সিক্রেশন করে, রিল্যাক্সেশন রাখে, বাউল ক্লিয়ার হয়, ভালো ঘুম আসে। তো আমরা ওই যে বেকিং সোডা খেয়ে শ্বাসের ব্যায়াম করে, 6 ধরনের শ্বাসের ব্যায়াম আছে। কয় ধরনের? আমার ভিডিও দেখে দেখে করুন। উইম অফ করবেন, 4-7-8 করবেন, বুটাইকো স্কোয়ার ব্রিদিং করবেন, হামিং করবেন নাইট্রিক অক্সাইড প্রোডাকশনের জন্য, এগুলো দেখে দেখে করবেন। হামিং তো সোজা, বলেন হাম সবাই, হ্যাঁ হাম, এটা হলো হামিং, বলেন হাম। এটা নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ, ভ্যাসোডাইলেটেশন হিসেবে কাজ করে নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড নিয়ে বললে অনেক কথা, বিরাট বড় এটার ভূমিকা, বিশেষ করে ছেলেদের সেক্সের জন্য নাইট্রিক অক্সাইড ইজ ম্যান্ডেটরি। যারা স্মোকিং করে তারা নিজের পুরুষত্বে সর্বনাশ করে, হ্যাঁ এটা ডেঞ্জারাস। তো তারা নিজের পুরুষের সাথে সর্বনাশ করতেছে যারা স্মোকিং করে। খবরদার, এই স্মোকারদের থেকে দূরে থাকেন, এরা কিছুদিন পরে কাম কাজ পারবে না। তো এদের বিয়ে করিয়েন না, করলেও তাড়াতাড়ি কোন সিগারেট ছাড়, নাহলে তোদের কিছু হবে না। ডেঞ্জারাস এটা, ওরা বুঝতেছে না, ওদের সর্বনাশ হয়ে যাবে। তো যদি বলে যে এদের কাজ ঠিক আছে, বুঝবেন সে গোপনের তলে তলে ওষুধ খায়। হ্যাঁ, তো ওই খোঁজ নেবেন ভালো করে যে ফার্মেসিতে কোনো ওষুধ কেনে কিনা, খায় কিনা, দেখবেন ধরা খাবে। তবে এরা শিওর থাকেন একটা পর্যায়ে গিয়ে তার ন্যাচারাল সেক্স পারবে না, কারণ নাইট্রিক অক্সাইড প্রোডাকশনকে বন্ধ করে দেয় এই যে স্মোকিং, নিকোটিন ডিরেক্টলি বন্ধ করে দেয়। আমি বানিয়ে বলছি না, আপনারা রিসার্চ দেখতে পারেন। নাইট্রিক অক্সাইড প্রোডাকশন, এন্ডোথেলিয়াল নাইট্রিক অক্সাইড প্রোডাকশন ইজ ভেরি ম্যান্ডেটরি ফর ইউর ব্লাড প্রেশার রেগুলেশন, ফর ইউর ব্যালেন্স, ফর ইউর ভেসোডাইলেটেশন ইফেক্ট, এবং আপনার হার্টকে ভালো রাখার জন্য। কিন্তু আপনার ওই যে ভেসেলের যে ডাইলেটেশন, এটা যদি না থাকে, নাইট্রিক অক্সাইড যদি প্রোডাকশন না হয়, স্মোকিং ডিরেক্টলি এটার সাথে কম্পিট করে, নিকোটিন ডিরেক্ট কম্পিট করে। এটা ভালো না, ভালো না, ভালো না, পৃথিবীর কেউ বলবে না। এমনকি যে সিগারেট খায় ওর গায়ে লেখা থাকে যে এটা খাইলে এই হবে, গলা এরকম ক্যান্সার, কত কি, কিন্তু ও দেখে আর ওইটা ধরে ধরে টান দেয়। ঠিক আছে, খান, দেখি কতদিন কাজ চালাইতে পারেন। ওকে, লাইফ ইজ ইয়োর্স, খাইতে থাকেন। আমারে যে বলে স্যার ছাড়তে পারেন, আমি তাহলে বেশি করে খান, যেন তাড়াতাড়ি মরে যান, কারণ বাইসে থাকলে ঝামেলায় পড়বেন। কারণ বাইসে থাকলে এত বেশি বেশি আপনাকে যে কষ্ট পাইতে হবে, এটা বলে বোঝানোর মতো না। বোর কাছে তো লজ্জা পাইবেন, এটা পরে এমনি আপনি মরতে চাইলেও মরতে পারবেন না, বুঝছেন? এটা ডেঞ্জারাস। তো নাইট্রিক অক্সাইড ন্যাচারালি প্রোডাকশন করার জন্য শ্বাসের ব্যায়াম, এক্সারসাইজ, ভাইব্রেশন করা, আমি বডিটাকে এরকম, হ্যাঁ এই যে ভাইব্রেশন, এটা নাইট্রিক অক্সাইড প্রোডাকশন করে। ভাইব্রেশন, এই যে আমরা হাম মানে কি ভাইব্রেট করাচ্ছি, বুঝেন না কথা, ভাইব্রেট করাচ্ছি এটা। তো আমি যখন যে ব্যায়াম করি, হ্যাঁ এক্সারসাইজ করি, যে ভাইব্রেট করি, এমনি যদি আমি দাঁড়াই এরকম এরকম, এটাও আমাদের জন্য নাইট্রিক অক্সাইড প্রোডাকশন করতে। ভাইব্রেশন, বডিটাকে ভাইব্রেট করা। আমরা স্টার্ট হয়ে গেছি ব্যাবলার মতো, হ্যাঁ বসে থাকি তো বসেই থাকি, দাঁড়ায় থাকি, শুয়ে থাকি, মানে কোনো কাম নাই, কাজ নাই, এক্সারসাইজ নাই, কিচ্ছু করি না, তো আমরা নষ্ট হয়ে গেছি। তাহলে এবার বুঝছেন, খাবারটা আমরা আগে ঠিক করব। তো কনস্টিপেশনের জন্য আগে আপনি যাদের প্রবলেম জঞ্জাল, আগে কফি এনামা করে লাইন ক্লিয়ার করেন, পেট ক্লিয়ার করেন। যারা দুবেলা কফি এনামা করবে, বলতে পারবে না এসে যে আমার কনস্টিপেশনের সমস্যা আছে, নেভার, এটা সম্ভব না। তাহলে কফি এনামা মাস্ট। তারপরে গ্রিন জুস খাবেন, এমসিটি, কোকোনাট অয়েল, ঘি, এগুলো সব কনস্টিপেশন দূর করতে সহযোগী। চিয়া সিড, রেডিজেল, এন, শুধু এন, নট আদার্স, অনলি এন, মানে ন্যাচারাল যে রেডিজেলটা আছে, অন্যগুলো টাচ করবেন না, শুধু এনটা মনে থাকে জানো, রেডিজেল এন, অনলি এন, এন ফর ন্যাচারাল, অন্যগুলো সব আর্টিফিশিয়াল। আমার কথা বুঝতে পারছেন? রেডিজেলের ভিতর শুধু এন। অনেকে দেখে অন্য রেডিজেল খায়, খবরদার, শুধু এনটা খাবেন। এনটাতে কোনো স্বাদ নাই, গন্ধ নাই, কিচ্ছু নাই, খালি ন্যাচারাল ভাবে আছে। আর অন্যগুলোতে মিষ্টি লাগবো, বসবস করে মিশে যাবো, ওগুলো ভালো না। তাহলে তোকমা, ইসুফগুলের ভুসি বা রেডিজেল এন, আর হলো কি চিয়া সিড, ফ্ল্যাক্স সিড। এই যে আমি বুলেট কফির সঙ্গে ফ্ল্যাক্স সিড দিয়েছি। যদি ডি রাইবোজ জোগাড় করতে পারেন খুব ভালো, আমেরিকাতে যাদের আছে বা অন্যান্য দেশ থেকে ডি রাইবোজ, গতকালকেও দেখিয়েছি ডি রাইবোজ, এটা একটু দেখাও। ডি রাইবোজটা ডক্টরস বেস্টের ডি রাইবোজটা আপনারা, এটা ইমিডিয়েট এটিপি প্রোডাকশনে যাবে। মেয়েদের জন্য অত্যন্ত দরকার, এদের এনার্জি থাকে না, এদের এটিপি প্রোডাকশন দরকার। তাহলে ভালো ঘি দরকার, ভালো কোকোনাট অয়েল দরকার, এবং এমসিটি ডিরেক্ট এনার্জি প্রোডাকশনে যায়। C8, এটা নিয়ে নারকেলের তেলের আলোচনা ওদিন আমি আলোচনা করেছি। C8 ডিরেক্ট এনার্জি প্রোডাকশনে যায়, এটা লিভারে যায়, লিভারে গিয়ে এটা ট্রান্সফর্ম হয়, আর এটা একটা ধাপ পের হয়ে এনার্জিতে যায়। যেমন আপনার এখান থেকে কিটোন বডি, এসিটাইল কোয়ে কিটোন বডি হয়, এসিটাইল কোয়ে হয়, কিটোন বডি হয়। কিন্তু এই ডি রাইবোজ
ডাইরেক্ট এটিপিতে চলে যায়, কোনো ট্রান্সফরমেশন লাগে না, ডাইরেক্ট ডি রাইবোজ এটিপি। বুঝলেন কথা? তো শক্তির জন্য এটা ম্যান্ডেটরি, মাইক্রো সবাই গত দিনও এটা আলোচনা করেছে, ডি রাইবোজটা লাগবেই, সবাইকে এটা খেতে হবে যারা সুস্থ থাকতে চান। বাংলাদেশে পাওয়া যায় না, ইউএসএ থেকে একজন আমাকে পাঠিয়েছে স্যাম্পলটা, আমি ভাবছিলাম টেস্ট করবো, হ্যাঁ বা স্যাম্পলটা নিয়ে চলে গেছে। তো যাই হোক, যেই খাক, আমার কথা হলো আমরা এইটা চাই। আমি বলবো যে এই জিনিসটা এই কোম্পানিরই আপনার ভালো হয়, আমাদের কাছে নাই। তো আপনি যেমনে পারেন, যেখান থেকে পারেন, যাকে দিয়ে পারেন আনাইয়া এটা খাওয়ার চেষ্টা করেন। ডি রাইবোজটা 1 চামচ দিয়ে স্টার্ট করুন, 1 চামচ। আমি বুলেট কফিতে মিশিয়ে খাইছি, তো বুলেট কফিতে আমি এমসিটি দিছি, বুলেট কফিতে আমি এই ঘিটা ব্যবহার করছি, এই যে এই ঘিটা দিছি আমি আজকে যে বুলেট কফিতে কি দিয়েছি, এই ঘিটা দিয়েছি, এই ঘিটা অর্গানিক ঘি, এটা দিয়েছি। তারপরে দিয়েছি এই এমসিটি, এটা দিয়েছি আমি। শোনেন, আমি নিজে যা খাই আপনার জন্য জাস্ট সেটাই আনার চেষ্টা করি। আমি মানে নিজে যেটা খাই, নিজে যা করি, আপনাদেরকে তাই খাইতে বলি, তাই করতে বলি। আমি করি না জিম, আপনাকে জিম করতে বলি, ওই লোক আমি না। আমি রোজা রাখি না, আপনাকে রাখতে বলি, ওই লোক আমি না। আমি, বুঝেন নাই কথা, আমি যা খাই আপনাকে তাই খেতে বলি। তারপরে হচ্ছে দিয়েছি হলো এই কোকোনাট অয়েল, এটা দিয়েছি, এই কোকোনাট অয়েল, এটা হলো মেডিসিনাল কোকোনাট অয়েল। তাহলে এবার চিন্তা করেন, ঘি দিলাম, কোকোনাট অয়েল দিলাম, এমসিটি দিলাম, ডি রাইবোজ দিলাম। এখন আপনি তো বুঝতেছেন না যে আমার কি এনার্জেটিক লাগতেছে, আমি তো বুঝাইতে পারতেছি না। বুঝেন নাই? আমি তো বুঝাইতে পারতেছি না যে কি পরিমাণ এনার্জি লাগতেছে, বুঝছেন? এটা বোঝানো যাবে না, আপনারা খেলে টের পাবেন। তার ভিতরে ফ্ল্যাক্সিড দিয়েছি, ফ্ল্যাক্সিড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্ল্যাক্সিড গুঁড়া করে এর ভিতর দিয়ে দিছি। ফ্ল্যাক্সিড অয়েল ডোন্ট টাচ, বাট ফ্ল্যাক্সিড গুঁড়া করে খান বা ফ্ল্যাক্সিড খান, ওকে? সানফ্লাওয়ার অয়েল ডোন্ট টাচ, বাট সানফ্লাওয়ার খান। বুঝেন নাই? সানফ্লাওয়ারের যে মানে ইয়াগুলো আছে, বীজগুলো, এটা খান। সিডস গুলো আপনি ডিরেক্ট খান, ওখানে ভালো আপনি যে জিনিসটা চাচ্ছেন উপকারী, হ্যাঁ, যে ফ্যাটি অ্যাসিড, ওটা ওখানে পাবেন আপনি। তাহলে আপনি তেল বানায় খাবেন না, কারণ এগুলো অত্যন্ত সেন্সিটিভ, আনস্টেবল অয়েল, আনস্টেবল অ্যান্ড প্রসেসড, ইয়েস। কিন্তু আপনি ডিরেক্ট খান, সিডস, বাদামটা ডিরেক্ট খান, এটা বেস্ট, বুঝেছেন? তাহলে উপকার ডিরেক্টলি খান। তো আমি এখানে ফ্ল্যাক্সিড দিয়েছি। তাহলে এবার দেখেন, এইবার কফিটা দিয়েছি, এই কফিটা আমি যে অর্গানিক অ্যারাবিকা 100% অর্গানিক কফি, কালকেও জিমে যে দেখি একজন কফি খাইতেছে, আমি এটা কি খান? কয় স্যার কফি খাই। আমি কই তাই নাকি, কি কফি? তা কইলো একটা নাম, আমি কই এটা তো কফি না, এটা তো কেমিক্যাল। কয় স্যার কি বলেন, এটা তো সবচেয়ে ভালো স্বাদ লাগে। আমি কই যেটার বেশি স্বাদ লাগে এটা ফালাই দেন, থু, মানে যেটা স্বাদ বেশি, থু। কারণ কফির স্বাদ কফির মতো হবে, কফির স্বাদ চকলেটের মতো হবে না। বুঝেন নাই কথা? তাই আমি বললাম, এই যে এই বিনটা আছে ভিতরে, এটারে গুঁড়া করবেন। গুঁড়া করলে ওই যে ব্লেন্ডার মেশিন আছে না আমাদের, ব্লেন্ডারে যেগুলো মশলা গুঁড়া করে, দেখবেন ওর ভিতর দিলে গ্রং করে এক গুলি গুঁড়া, আলাদা কিছু কিনতে হবে না। ওই গুঁড়া করবেন, করে ওইটারে পানিতে জাল দিবেন, দিয়ে সেকে নিবেন। ওই যে দেখবেন যে কালা কালা যেটা, এটাই হলো কফির পানি, বুঝলেন? ওর ভিতরে ওটা একটা স্টিলের মগে নিবেন, নিয়ে তার ভিতরে ওই যে ঘি, এমসিটি, এগুলো সব দিবেন, ফ্ল্যাক্সিড দিয়ে, তারপরে হ্যান্ড ব্লেন্ডার পাওয়া যায়, এই স্টিলের মগে হ্যান্ড ব্লেন্ডার ব্রাং করে ঘুটা দিবেন, তারপরে ফেনা উঠে যাব, তারপরে ডাটে খাইবেন। তার 1-2 ঘন্টা পরে টের পাবেন যে এনার্জি কাকে বলে। তো যাদের এনার্জি নাই, দেখুন ইমিডিয়েট এনার্জি পাবেন। এমসিটি ডিরেক্ট এনার্জি প্রোডাকশনে যায়, কোকোনাট অয়েল এনার্জি প্রোডাকশনে যায়, ঘিটাও এনার্জি প্রোডাকশনকে সাপোর্ট দিল, আর এই ডি রাইবোজ তো সরাসরি এটিপি হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটা সাংঘাতিক এনার্জেটিক, বুঝেছেন? তাহলে এইটা আপনারা যারা খাবেন তারা বুঝতে পারবেন যে আমি কি বলেছি। তারপরে আসেন, এইখানে খাওয়া দাওয়ার বিষয় আরো বিস্তারিত আমার বইয়ে দেখে নেবেন। এই যে বইটা দেখো, আরো কি কি খাবার বিষয় আপনাদেরকে বুঝাই দেবো, খাওয়াগুলো কি কি হবে, কোন কোন শাকসবজিতে ডিম, শাকসবজিতে মাছ, শাকসবজিতে মাংস। খেয়াল রাখতে হবে খাবারগুলো যেন ন্যাচারাল সোর্স হয়, আর্টিফিশিয়াল বা প্রসেসড না। এর সঙ্গে মেয়েরা কি করবে, খাওয়া যখন আমাদের নিয়মে খাবে, তখন অলরেডি আস্তে আস্তে ইনসুলিন কমে যাবে, কারণ সে ইনসুলিন খাবে না, মানে চিনি খাবে না আর কি। বুঝলেন না কথা? সে চিনি খাবে না। আমি ইনসুলিন খাবে না গেলেও আসে, মানে চিনি খাবে না মানে ইনসুলিন খাবে না। তাহলে ইনসুলিন কমে গেলে কি হবে? টেস্টোস্টেরন কমে যাবে। আবার ইনসুলিন কমে গেলে ক্ষুধা কমে যাবে। ইনসুলিন কমে গেলে তার ভিতরে জমে থাকা ফ্যাট বার্ন হবে, বুঝেছেন? তাহলে সে তখন রোজা রাখতে পারবে, না খেয়ে থাকতে পারবে, ক্ষুধা কমে যাবে, বারবার খাওয়ার ইচ্ছা চলে যাবে, সুগার অ্যাডিকশন থেকে বের হয়ে আসতে পারবে। তখন তার মজা লাগবে, তখন সে কি করবে, তখন সে না খেয়ে থাকবে বা ফাস্টিং করবে, তখন দেখবেন আরামে সে এটা পারবে। তারপরে খালি পেটে যখন ব্যায়াম করবে, আরো দ্রুত তার এনার্জি প্রোডাকশন হবে, ওই ফ্যাটটা বার্ন হবে, হ্যাঁ, কোষে জমে থাকা ফ্যাট বার্ন হবে বা ইন্টারনাল জমে থাকা ফ্যাটটা বার্ন হবে। এখন আসেন খুব গুরুত্বপূর্ণ কথা,
মেয়েরা যারা এখনো শুকনা এবং পিসিওডি আছে, মোটারাও আছে এটার সাথে, কিন্তু যারা শুকনা পিসিওডি তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আগে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা, আগে ভালো ঘুমের চেষ্টা করা, আগে রাতের মোবাইল ডিভাইস বন্ধ রাখা, মোবাইল ধরবি না তোরা। মানে এগুলো তো আমার অনেক ছোট, এগুলা বুঝেন নাই কথা, আমার বয়স 50, একেবারে মোবাইল ধরবি না, যেগুলো পিসিওডি মোবাইল ধরবি না, রাত্রে তো ধরবি না, একদম একদম ফাটায় ফেলাম মাথা, বুঝছেন? মানে এইভাবে আপনারা বলতে পারেন মোবাইল থেকে দূরে করে 1 মাস তুই অন্তত রাতের মোবাইল ব্যবহার বন্ধ রাখতে হবে, 1টা মাস। কারণ এই মোবাইলের জ্বালায় এরা রাত্রে ঘুমাইতে পারে না। মোবাইল তাদের ব্রেনের মধ্যে উত্তেজনা দেয়। সে দিনে ব্যবহার করুক, কিন্তু সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে মোবাইল বন্ধ। আমি আমার মোবাইল থুয়ে দিই কোথায় আমি নিজেও খুঁজে পাই না, কারণ আমার মোবাইলে কোনো কল ঢোকে কোনো রাস্তা নেই। আপনি কোনো কল কেউ ঢুকাইতে পারবে না। ওই অনেক মন্ত্রী মিনিস্টার ফোন দেয়, ঢুকাইতে পারে না, খুব মাইন্ড করে। পরে এখন বুঝে গেছে যে আমার এই পাবে না, তো তারা মেসেজ টেসেজ পাঠায়, আমি তাদের কল ব্যাক করি, রিপ্লাই করি আমার সময়। কিন্তু ওই যে আমার ইমিডিয়েট পাওয়ার এই কোনো সিস্টেম নেই। কালকে একজন আসতে পারে, আপনার স্যার পাইতে চাই কেমনে, আমি এটা তো সম্ভব না, কারণ আমি তো সবার, এখন সবাইরে বিলাই দিলে আমি তো আর থাকুম না, আমার তো আর খুঁজে পাওয়া যাবো না। ব্যাপারটা বুঝতে পারছেন না? তো এই জন্যে আমি কারোই না, জান, আমি আমার, বুঝেছেন কথা? তো এই হলো যন্ত্রণা। তো যাক, মোবাইল ডিভাইস থেকে যদি সরতে না পারেন, মেয়েরা পিসিওডি ভালো হবে না, বলে দিলাম, মোবাইল থেকে সরো। তাইলে এই যে এইটা ত্যাগ করেন। এরপর কি করতে হবে? তাকে শ্বাসের 6টা ব্যায়ামই করবে। সে সকালে উঠে ওয়ার্ম আপ করে, আমি সকালে উঠে আগে কি করছি? ওয়ার্ম আপ করছি, বুঝলেন না কথা? তারপরে কি করছি? ইয়োগা করছি, তারপরে বেকিং সোডা খাইছি, তারপরে গোসল করছি, বরফ থেরাপি কালকে করছিলাম জিমের পরে। আচ্ছা যান, জিমের পরে বরফ থেরাপি করছিলাম গতকাল, আজকে সকালে বরফ থেরাপি করি না, আজকে জিমের পরে করব বরফ থেরাপিটা। পানি রেডি আছে, বরফ রেডি আছে। আর হলো এরপরে বুলেট কফি খেয়ে এখানে আসলাম, বুঝলেন কথা? এই হলো সকালের রুটিন। আর এখন ওই যে গ্রিন টিটা একটু চুমুক দিতেছে। এই যে মেয়েরা যারা দুধ চিনির চা ছাড়তে পারতেছো না, বুলেট কফি শুরু করো, দেখবা দুধ চিনির চায়ের নেশার চেয়ে বিরাট ভালো কাজ করবে এই বুলেট কফি, যেটা একটু আগে বললাম। তোমরা চা খেতে পছন্দ করো, গ্রিন টি খাও, এটাই প্রকৃত চা। তোমরা চায়ের নামে খাচ্ছ, দুধ আর চিনি খাইতেছো, এটা তোমার চা না, এটা দুধ আর চিনি। ডোন্ট টাচ। আমি কি বুঝাতে পেরেছি? এরপরে সে ঘুম, মানসিক প্রশান্তি, শ্বাসের ব্যায়াম, এগুলোতে নজর দিবে, এবং সবচেয়ে বেশি নজর দিবে আর্লি ঘুমাতে যাওয়া, ভোরে ওঠা এবং রোদে যাওয়া। এই মেয়েগুলোকে অবশ্যই সকালে উঠে সূর্যোদয় দেখতে উপদেশ দিব, সন্ধ্যার আগে সূর্যাস্ত দেখতে উপদেশ দিব, এবং দিনের একটা সময় রোদে, চামড়ায় রোদ লাগাবে, ঘরের ভিতর হোক, ছাদে যেয়ে হোক, যেখানে পারে চামড়ায় একটু রোদ লাগাবে, এগুলো লাগাতে হবে। এটা যদি সে করে এবং সে যদি মানসিক প্রশান্তির চর্চাটা করে এবং 1 মাস রাগারাগি না করে, যে 1 মাস রাগুম না, যা হয়ে যাবে, আমি রাগুম না, যা রাগ করে, হ্যাঁ আমি রাগুম না, তার রাগ বেশি করবো, আমি রাগুম না 1 মাস, তার জিদ বেশি, আমি 1 মাস জিদ করুম না, মানে এই জিদ করবো, কি জিদ করবো, আমি রাগুম না 1 মাস, যা কি হয়েছে? তো কইতে আছে আর হাজবেন্ড, এটা কয়, হ্যাঁ কয় আমি রাগুম না, মানে ও রাখবে না 1টা মাস, ও জিদ করবে 1 মাস, বুঝলেন? ও এই 1টা মাস যদি সে পারে যে ঠিক আছে 1 মাস দরকার নেই, আজকের দিনে রাগুম না, আজকের দিন পাইলে কয় ঠিক আছে আজকের দিন পাচ্ছি সাকসেস, আগামীকালও রাগুম না, বুঝলেন? এইভাবে সে 1 সপ্তাহ পাচ্ছি, আগামী সপ্তাহে পারো। তো এইভাবে সে 1টা মাস যদি তার ইমোশনাল কন্ট্রোল ছাড়া, এটা বুঝে নেয় অনেকে যে খাওয়া সবকিছু ঘুম, কিন্তু তার ইমোশনাল কন্ট্রোল, হ্যাঁ যদি চেষ্টা যায় তো সব শেষ। কেন? কারণ রাগ করবে, সাথে সাথে অনেকগুলো স্ট্রেস হরমোন ধাম করে বডিতে আসবে, একেবারে ভূমিকম্প, অগ্নিগিরির অগ্নুৎপাতের মতো এতগুলো স্ট্রেস হরমোন আসবে, আইসা ধাম করে তার ওই যে ইনসুলিন বাড়ায় দিবে, ধাম করে তার সুগার বাড়ায় দিবে, বডির ভিতরের মাংস খাইয়া সেটা করবে। তাহলে সে বাইরে থেকে চিনি খাওয়া লাগবে না, ওর ভিতরে আগুন ধরে গেছে, ভিতরে নষ্ট। তাহলে আলটিমেটলি সে যদি এই প্র্যাকটিস না করে, ও কোনোদিন পারবে না এই সুস্থ লাইফ স্টাইলে আসে নিজের সুস্থতা। তো আপনাকে এই মাইন্ড প্র্যাকটিসটা মাস্ট লাগবে যদি আপনারা সুস্থ হইতে চান। তা আপনি চিৎকার মারতেছেন, আপনি আপনার পায়ে কুড়াল দিয়ে একটা কোপ মারেন, কারণ আপনি আসলে তাই করতেছেন, বুঝেন না কথা? একটা চাইনিজ কুড়াল হাতে রাখবেন, একেবারে নিজের পায়ের মধ্যে ধাম করে মারবেন, যেই রাগে যাবেন অমনি ঢাস করে নিজের পায়ে কুড়াল মারবেন, কারণ আপনি রেগে যাচ্ছেন, মানে আপনার পায়ে আপনি কুড়াল মারতেছেন, বুঝলেন না কথা? বিশেষ করে এই ধরনের যাদের প্রবলেম, ওরা বুঝতেই পারতেন, ওরা না আমার তো রাগ, আমি তো রাগই, মানে এই যে আপনি রাগেন, আপনার রাগ এটা কোনো ভালো গুণ না, এটা বলার মতো না, এটা শর্মের ব্যাপার।
এটা মানুষের বলতেছেন কেন? এটা আপনার ডিসক্রেডিট, এটা আপনার ডিসক্রেডিট, লজ্জা হওয়া উচিত আপনার। আপনার এটা ডিসক্রেডিট, আপনি বলে বেড়াচ্ছেন আমি সুগার এডিক্টেড। এটা কোনো গর্বের বিষয় না, এটা নষ্ট। আপনি বুঝতে হবে যে আমার ভিতরের সবকিছু নষ্ট হয়ে গেছে, এটা ভালো কিছু না। তো আপনি যে এটা গর্ব করে বলেছেন আমার খুব রাগ, আমার সুগার এডিকশন, এটা তো ভালো কিছু না, শর্মের ব্যাপার। এগুলো মানুষের বলেন কে জোর গলায়, এটা নিয়ে বড়াই করেন আপনি খুব রাগী। তো রাগী তো আমিও, সবাই রাগী। আমরা রাগকে কন্ট্রোল করি, নিয়ন্ত্রণ করি, দ্যাটস অল। কিন্তু রাগ সবার আছে, আপনার আছে, আমাদেরও আছে। আপনার যা আছে আমার চেয়ে তার বেশি আছে। আপনি দেখান, আমি দেখাই না, আমি এটাকে দমন করি। তো যে দমন করবে বা যেটাকে অন্যদিকে ডাইভার্ট করবে, যে রাগের কারণ ঘটেছে কিন্তু রাগে না, এই তাকে ক্রেডিট দেওয়া যায়, এই তাকে ক্রেডিট দেওয়া যে আমাকে আজকে দিনে এতগুলো কারণ ঘটেছে রাগার, আমি রাগিনি। ওকে, কংগ্রাচুলেশন, ওকে, আপনি এবার নর্মাল হিউম্যানের চেয়ে উপরের সুপার হিউম্যান। বুঝেন না কথা? আপনি নর্মাল হিউম্যানের চেয়ে উপরের হিউম্যান। আর আপনার কুত্তা ঢিল মারছে, কুত্তা ঘেউ করে উঠছে, তো সব কুত্তাই ঢিল মারলে ঘেউ করে উঠবে। তা আপনার একটা রাগের কারণ হবে, আপনি রাগ করবেন, আপনার সাথে ওই পশুর সাথে কোনো ডিফারেন্স নেই। বুঝেননি কথা? আপনি আর ওই পশু একই রকম, ও ঘেউ করে, আপনিও ঘেউ করেন। তো যখন আপনি ঘেউ করবেন না, তখন আপনি হিউম্যানিটির ভিতরে আসেন, যে না আমি মানুষ, আমি সেরা, আমার কারণ ঘটেছে, রাগি নেই, এটা ক্রেডিট দেওয়া যায়। কিন্তু আপনার রাগ আসছে, রাখছেন, এতে কোনো ক্রেডিট নাই, এটা সবাই রাখবে, কুত্তাও রাখবে। বুঝেন না কথা? এটা এভাবে বলার একটাই উদ্দেশ্য যে আপনি বুঝবেন যে এটা পশুত্ব আপনার ভিতরে, সবার ভিতরে পশুত্ব আল্লাহ দিয়ে দিস। এই পশুত্বের প্র্যাকটিস করবেন না আপনারা। পশুত্বকে নিজের ভিতরে, যে পশুটা জন্ম নিয়েছে, হোক সে রোগের কারণ, আগে পশু দমন করেন, তারপর রোগ দমন হবে। আপনারা ভাবছেন যে রোগ ভালো হলে পশু ভালো হবে, এটা হবে না। তো যারা ভালো হয়েছে তারা এই প্র্যাকটিসটা করেছে, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আপনারা যদি ইমোশনাল কন্ট্রোল না করতে পারেন, এবং সার্কাডিয়ান রিদম যদি ঠিক না করতে পারেন, এবং দিনের আলোকে যদি ওয়েলকাম না জানান, আর রাতে থাকে লাইট জ্বালাইয়া মোবাইলের মধ্যে এমনি, আর দিনে থাকে অন্ধকারের মধ্যে শোয়া, তাহলে ও তো উল্টে গেছে। তো আল্লাহর আইনকে যে উল্টায়, তার দেহে ভিতরে কেয়ামত হয়। কারণ যেদিন সূর্য উল্টা দিকে উঠবে, এদিন কেয়ামত হবে। আর যে দিনে অন্ধকারে থাকে আর রাতে আলোতে থাকে, মানে মোবাইলের আলো বলেন, যে আলো বলেন, এই চোখের মধ্যে ধরে থাকে রাত্রেবেলা, আর দিনে থাকে অন্ধকারে, ওর বডিতে কেয়ামত হবে। কেয়ামত মানে ওর মাসিক হবে না, উল্টে যাবে। তো ওর যদি সার্কাডিয়ান রিদম ঠিক না থাকে, ন্যাচারাল ক্লকের সাথে তার ক্লকটা যদি সিনার্জিস্টিক না থাকে, একীভূত না থাকে, সিনার্জি না থাকে, ছন্দ না থাকে, ছন্দ পতন ঘটে, তাহলে তার মেনস্ট্রাল রেগুলেশনেরও ছন্দ পতন ঘটবে। এটার সাথেও চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের সম্পর্ক আছে, বডির সাথে সবকিছু। তাহলে আমরা যেমন অমাবস্যায় ব্যথা বাড়ে বলে না, বলে না অনেকে, কেন বাড়ে? এখানে ইনফ্লামেশন বাড়ে তখন, বুঝেছেন? তো এমনি বাড়ে না, কথা সত্য। মুরব্বীরা কয় না যে বাত ব্যথা, পুরান ব্যথা অমাবস্যায় বাড়ে, বলে না? বলে তো। তা এই যে জোয়ার ভাটা হয়, অমাবস্যা পূর্ণিমা হয়, এর সঙ্গে জোয়ার ভাটার যেমন সম্পর্ক আছে, ঠিক তেমনি দিনের আলোর সঙ্গে, আপনার মেলাটোনিন হরমোনের সঙ্গে, আপনার ঘুমের সঙ্গে, রিল্যাক্সেশনের সাথে ডিরেক্ট রিলেশন আছে। আপনি দিনের আলোতে যাবেন না, এরা কি বলবে জানেন? কালোতে গেলে মাথা ব্যথা করে, সূর্য আলোতে মাথা ব্যথা করে, সূর্য আলোতে যেতে পারি না, গায়ে থাকলে গায়ে আগুন ধরে যায়। জি ঠিকই, কেন? কারণ আপনার অভ্যাস নাই। তো ধীরে ধীরে অভ্যাস করেন। 1 মিনিটের জন্য যান, 30 সেকেন্ডের জন্য যান, এরপরে 2 মিনিটের জন্য যান। আস্তে আস্তে অভ্যাসটা করতে হবে। বুঝেছেন কথায়? আস্তে আস্তে অভ্যাসটা করতে হবে। তাহলে আপনি যদি ইমোশনাল ব্যালেন্সটা করতে পারেন, ঘুমটা যদি ঠিক করতে পারেন, এবং যদি সার্কাডিয়ান রিদম ঠিক করতে পারেন, আর্লি ঘুমানো, 8 ঘন্টা ঘুমানো এবং ভোরে ওঠার প্র্যাকটিসটা যদি করতে পারেন, এই আপনার যে মিনিস্ট্রাল রেগুলেশনও ওইটাকে ফলো করবে, এবং এটাও রেগুলেশন ঠিক হয়ে যাবে। তাহলে খাওয়া দাওয়া এবং ব্যায়ামের সঙ্গে, ফাস্টিং এর সঙ্গে যদি আমি এই সার্কাডিয়ান ক্লকটাকে ওকে করতে পারি, ইমোশনাল ব্যালেন্সটা করতে পারি, তবেই গিয়ে আমি অ্যাচিভ হবো, নালে হবো না। কারণ আমি অনেককে দেখেছি, তারা খাওয়ার নিয়ম মানছে, ব্যায়াম করছে, কিন্তু তারাও এখনো উগ্রতা ছাড়েনি, তারা এখনো রাত জাগে, এখনো তারা মেজাজ খারাপ করে, এখনো এই মানে এইগুলো ছাড়েনি। তো এগুলো না ছাড়লে আপনি আপনার অ্যাচিভমেন্ট পাবেন না, বিলিভ মি, পাবেন না। এবং আমি প্র্যাকটিক্যালি বলতেছি, আমি 3.5 বছর এই ধরনের হাজার হাজার রোগীকে ডিল করেছি, যারা এই জিনিসগুলো গুরুত্ব দেয় নাই, যারা ইমোশনকে গুরুত্ব দেয় নাই, যারা ঘুমকে গুরুত্ব দেয় নাই, বুঝেছেন? মেন্টাল যে পিস, এটা গুরুত্ব দেয় নাই, মাইন্ডফুলনেস দেয় নাই, তারা ওই কম খাইয়ে আরো অ্যাগ্রেসিভ হয়ে গেছে, আরো মেজাজ খারাপ তার। কারণ আপনি কম খাইলেন, আপনি ব্যায়াম করলেন কিন্তু ঘুমাইলেন না, তো আপনি আরো উগ্র হয়ে যাবেন, আপনার আরো বডিতে ইনজুরি হয়ে যাবে।
এটাতে আপনি আরো মেজাজ খারাপ হয়ে যাবে। তাহলে খবরদার এই জিনিসগুলো বুঝবেন। ওকে, তা আশা করি এইভাবে যদি চলেন তাহলে কোনো ওষুধ লাগবে না, পিসিওডির জন্য মেটফর্মিন লাগবে না, তারপরে ওই যে ওভুলেশন ড্রাগ লাগবে না, তারপরে বার্থ কন্ট্রোল পিল লাগবে না, ফুটা করা লাগবে না, কাটাছেড়া লাগবে না, ছিদ্র করা লাগবে না, হ্যাঁ, ওভারি ফাড়া লাগবে না, আইভিএফ লাগবে না, কিছুই লাগবে না। তো কারোই কোনো ব্যবসা নাই, সমস্যা হলো এইখানে। তো এই জন্য আপনারা শুধু নিজেই উপকার পাবেন, কারো ব্যবসা হবে না। এই জন্য এগুলো আমরা বলি আমাদের নিজের মানে খেয়ে বনের মোষ তাড়ানোর মতো। আমরা এগুলো বলতে গিয়ে অনেকের আমরা বিরাগ ভাজন হচ্ছি। হ্যাঁ, অনেকে ভাবছে আমাদেরকে কি এগুলো বললে তো মানুষ ওষুধ খাবে না, অপারেশন লাগবে না, এটা তো ডেঞ্জারাস, তাহলে তো আমাদের কি হবে, আমাদের ভবিষ্যৎ খুব খারাপ। বাইরে আপনাদের ভবিষ্যৎ খারাপ না, কারণ আমার উপদেশ অনেক কম লোকই শোনে। এবং আপনি বিশ্বাস না করলে ফাস্টফুডের দোকানে যেয়ে দেখেন ভিড় কি রকম, তাইলে বুঝবেন যে আমার উপদেশ কেউ শোনে না। আপনাদের রুগীরও কোনোদিন অভাব হবে না। খামাখা আপনারা আমার সাথে লাগতে আসেন না, কারণ আপনারা আপনার রুগী প্রচুর পাবেন। আর আমি যদি 2-4টারে ওখান থেকে ফিরাইতে পারি তাতে আপনার খুব একটা রিউডির হ্যারাস হবে না আমার মনে হয়। তা আপনারা আপনাদের রুগী প্রচুর পাবেন, কারণ আপনি ফাস্টফুডের দোকানে যান, আজকে পিজা হাটে যান, বার্গার কিং এ যান, অথবা অন্য যেখানে যান, আপনি দেখবেন, আমি নিজেও দিন পিজা হাটে নিজেও গেছিলাম, 1 পিস পিজাও খাইছি। কারণ কি আমরা মাঝে মাঝে কি করি, পরিবারকে রক্ষা করতে হয়, বুঝছেন? তো ঠিক আছে 6 মাসে একবার, তো এটা গেছি মনে হয় 1 বছর পরে 1 পিস খাইছি। তা আপনারা যে একেবারে সব ছেড়ে দেবেন এমন না। তো ওদেরকে বলেন, বাচ্চাদেরকে, ঠিক আছে তোমাকে 2 মাস পরে তুমি আগে ভালো হও, তো 6 মাসে একবার তোমাকে এইটা খাওয়াবো, 3 মাস পরে ওইটা খাওয়াবো, মানে ওরা খাবে। তাতে করে বলবো আচ্ছা ঠিক আছে আমরাও খাই, মানে এটা তার জন্য একটু রিল্যাক্স, ব্যাপারটা বুঝছেন না? তাহলে আমরা বেশি কড়াকড়ি করলে তো হচ্ছে না। তো তুমি সুস্থ হলে তোমাকে আমি মাঝে মাঝে দিব। তো এই আমরা ফ্রিকোয়েন্টলি যেটা করছি, এটা থেকে বাঁচলেও আমাদের অনেক লাভ, বুঝেছেন? তো আপনারা গিয়ে দেখেন যে এখনো কি পরিমাণ ফুড পান্ডার অর্ডার চলতেছে। তো আপনারা ডাক্তাররা ভীত হবেন না, সবাই এখনো ওষুধই খাবে, অপারেশনে যাবে, আইভিএফ করাবে, বার্থ কন্ট্রোল পিল খাবে, আপনাদের রুগীর অভাব হবে এটা ভাবার কোনো কারণ নেই। তা আপনারা নিশ্চিন্তে আপনাদের কাজ করেন, অনেক রুগী পাবেন। বারডেমের ভিড় থাকবেই সবসময়, কারণ বেশিরভাগ লোকই নিজের ভালো বোঝে না। তো সে সুস্থ খাবে, ব্যায়াম করবে, সে ভালো ঘুমাবে, সে রাখবে না, নিজের ইমোশনাল কন্ট্রোল করবে, মানসিক প্রশান্তির চর্চা করবে, শ্বাসের ব্যায়াম করবে, আর্লি ঘুমাবে, ভোরে উঠবে, রোদে যাবে, বরফ থেরাপি করবে, হট কোল্ড শাওয়ার করবে, ওজন থেরাপি করবে, আকুপাংচার করবে, ওজন থেরাপি করবে, এগুলো এত কিছু করবে, এটা ভাবার কোনো কারণ নেই। তো তারা তাদের নষ্ট লাইফে ঠিকই চলে যাবে। আর যদি মানেও হয়তো কয়েক মাস মানবে আমাকে, আবার তারা তাদের নষ্ট লাইফে চলে যাবে। অতএব আপনাদের কোনো টেনশন নেই, আপনারা আপনাদের রুগী ভরপুর পাবেন, সবসময় পাবেন। হ্যাঁ, প্রতিটি হাসপাতালে উপচে পড়া ভিড় সবসময় থাকবে, কারণ আমরা আমাদের ভালো বুঝি না। তো আজকে যাদেরকে বলছি তারা তো আপনারা নিজেদের ভালো বুঝবেন নাকি বুঝবেন না? কে কে নিজের ভালো বুঝবে? কে আপনারা কি ওই দলে নাকি বুঝবেন নাকি মানবেন? মানবেন নাকি অপারেশনে যাবেন? মানবেন তো? ঠিক আছে, দেখা যাবে ইনশাল্লাহ। তো এই যে আজকের যে আলোচনা করেছি, এটা ডায়াবেটিস রোগীরও এটাই চিকিৎসা, প্রেশারের রোগীর এটাও চিকিৎসা, সব রোগের চিকিৎসা এই একটাই, যে আপনার কোষ ভালো থাকুক, আপনি ভালো থাকেন। আপনার কোষ সুস্থ থাকলে আপনি সুস্থ হবেন, বুঝলেন কথা? আপনার এনার্জি ভালো হলে, আপনি এনার্জেটিক থাকলে আপনার রোগ থাকবে না। আপনি রুগী মানে এনার্জি নাই, আর এনার্জি বেশি আছে মানে রোগই নেই, কারণ রুগীর এনার্জি বেশি থাকে না, আর এনার্জি বেশি থাকলে তার রোগ থাকে না। এই বুঝতে পারছেন? তাহলে এটা আপনাকে বুঝতে হবে। তা আমরা চাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি যেন সবাই আমরা নিজেরা নিজেদেরকে ভালো রাখতে পারি, আমাদের সমাজটা ভালো হোক, দেশ ভালো হোক, দেশ উন্নত হোক। কারণ আমাদের দেশে সবাই সুস্থ মানে কি, বাংলাদেশ বলবে যে না আমাদের দেশে সবাই সুস্থ, অন্যান্য কান্ট্রি আসবে তোমাদের দেশে কি হলো, তোমরা সবাই সুস্থ কেন? তাহলে ওরা এসে আমাদেরকে এই ইয়া করবে। তো বুলেট কফি খেলে টয়লেট কষা হয়, কি করব? খাবেন না। আগে আপনি চিয়া সিড খাবেন, আগে আপনি গ্রিন জুস খাবেন, তারপরে আপনি বুলেট কফি খাবেন। নারকেলের তেল কয় ধরনের আছে আমি এত ধরনের জানার দরকার নেই, আমাদের কাছে যেটা আছে মেডিসিনাল কোকোনাট অয়েল। আপনারা যারা খাবেন, যেহেতু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এইটা ছাড়া খাবেন না, শেষ। আর কয় ধরনের আপনার জানার দরকার নেই। আপনি কোল্ড প্রেস অরিজিনাল যেটা আছে এটাই, তাহলে আর যদি না থাকতো তাহলে বলতাম একটা অল্টারনেট, যেহেতু আছে, এখনো আছে, এটাই খাবেন, আর কোনোটা খাবেন না। আমি এটা খাই, আপনি এটা খাবেন, একই জিনিস। এটা আমাদের না, এটা জাস্ট বোটলিং চেঞ্জ করেছে, কারণ ওই যে ওই বোতলটা অনেকে খুলতে কষ্ট হয়, আর ওই বোতলে অনেক সময় ইয়া হয়, এই জন্য এই বোতলটা করা হয়েছে। এটাও আমাদেরই একই জিনিস। এই যে দেখবেন র আনফিল্টার্ড এবং সেন্ট্রিফিউগাল এক্সট্রাকশন, এই বোতলটা অনেক সুন্দর, বুঝতে পেরেছেন? অনেকে ওই গোল বোতলে ঝামেলা খোলা টোলা, আর এই জন্য এটা করে দিছে। এই বোতলটা আমরা বলছি যে এইভাবে প্যাকেট করলে, আর এটা ওই শীতকালে গরমকালে
শীতে তো জমাট থাকে, গরমে তো পড়ে যায়, এইটাতে পড়বে না, মুখ থেকে উতলায় যাবে না, মানে লিক হবে না, বুঝেছেন? তাহলে ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আপনারা এখন থেকে নিজের চেষ্টা শুরু করে দেন। প্রথমে আগে খাবার ঠিক করবেন, ক্ষুধা কমবে, রোজাতে যাবেন, ফাস্টিং এ যাবেন, তারপরে ঘুম ঠিক করবেন। আর মেয়েরা যারা উগ্র আছে তোমরা আগে শ্বাসের ব্যায়াম করো, আগে মানে খাবার তো ঠিক হবেই, সঙ্গে আগে ভালো ঘুমের প্র্যাকটিস করতে হবে, আগে মানসিক প্রশান্তির প্র্যাকটিস করতে হবে, আগে হট কোল্ড শাওয়ার, বরফ থেরাপি, রোদে যাওয়া, রিল্যাক্সিং সব প্র্যাকটিস গুলো, ইয়োগা, রিল্যাক্সিং গুলো সে করবে আগে। আগে তার মেয়ে এইটা ঠিক করতে হবে, হ্যাঁ, দেমাগ ঠিক করতে হবে। তো এইভাবে আমরা আলটিমেটলি সবাইকে সবকিছুই করতে হবে। তো যাদের বেশি স্ট্রেস আছে, উগ্র, তারা হঠাৎ করে জিমে গিয়ে দৌড়াদৌড়ি করবে না, মানে তারা অনেক এক্সটেন্সিভ যে এক্সারসাইজ সেগুলো করবে না, কারণ এমনি স্ট্রেসে আছে, আরো এক্সারসাইজ করে তার স্ট্রেস বেড়ে যাবে। সে আগে রিল্যাক্সিং এক্সারসাইজ করবে, বসে থেকে, শুয়ে থেকে, সকালে সূর্যোদয় দেখতে যাবে, বিকেলে সূর্যাস্ত দেখতে যাবে, তো দেখতে গেলে একটু হাঁটা হবে, খুব রিল্যাক্সিং ভাবে করবে, ইয়োগা, মেডিটেশন এগুলো শুয়ে বসে করবে, হ্যাঁ, সে সানবাথ করবে, সে গাছতলায় যাবে, বৃক্ষ মেডিটেশন করবে, সে ঘাসে, খোলা ঘাসের মধ্যে হাঁটবে। তো এইগুলো সে রিল্যাক্সিং গুলো আগে করবে, করে তার নার্ভাস সিস্টেমকে আগে কুল ডাউন করে ভালো ঘুমাবে, এবং তখন তার দেখবেন উগ্র ভাবটা চলে যাবে। তো এই উগ্র ভাবটা তার যেতেই হবে, না হলে মুশকিল হয়ে যাবে, না হলে সে ভালো থাকতে পারবে না। সে পরবর্তীতে সে ভালো থাকবে না তা না, ওর আশেপাশের লোক ভালো থাকবে না, তার সংসার টিকবে না, বা টিকলেও খুব মানে টক্সিসিটি থাকবে, বাচ্চা হবে না। তো সে আলটিমেট এটা একা, পরে লাস্টে গিয়ে একা হয়ে যাবে, এবং সে এটা মিজরির ভিতর চলে যাবে। পরে সে অনেকে সুইসাইড করার পথ বেছে নেয়, কারণ একাকিত্ব, তার বাচ্চা হয়নি, সংসার ভেঙে গেছে, এখন কেউ নেই আশেপাশে, মানে সে একটা এমন হরিবল পরিস্থিতিতে পড়ে যায় যে আর ওখান থেকে বেরিয়ে আসতে পারে না। তো আমাদের যেন ওই পরিণতি না হয়। সবাই সবার জন্য দোয়া করব, আমরা সবাই দেশের জন্য কাজ করব। দেশের কাজ মানে দেশের সুস্থতা নিশ্চিত করা। আমরা সবাই সুস্থ দেশ, এবং উন্নত বিশ্ব এসে আমাদের দিকে তাকাবে যে তোমাদের কি হলো, সব ভালো হয়ে গেল। অলরেডি যারা ইউরোপ, আমেরিকা, কানাডাতে আছেন, ওনাদের ডাক্তাররা অবাক হয়ে গেছে, কিরে বাঙালি যেগুলারে কোনোভাবে ম্যানেজ করতে পারতাম না, ডায়াবেটিস যেগুলারে কোনোভাবে কন্ট্রোল করতে পারে না, এখন সব ভালো হয়ে যাইতেছে। কেমনে ভালো হইতেছে? উল্টা হেরা রোগীদের সাক্ষাৎকার নিতে আসছে। এরকম প্রচুর সাক্ষাৎকার আমি পেয়েছি, এবং আপনারা যারা দেশের বাইরে আছেন কমেন্ট করে জানাবেন যে আপনার জিপি বা আপনার যে জেনারেল প্র্যাকটিশনার, যার কাছে আপনি রেগুলার দেখান, আপনি চেঞ্জ হওয়ার পরে, আপনার ডায়াবেটিস কমানোর পরে তাদের কি কি কমেন্ট আপনাকে করেছে, এগুলো আমরা একটু আমাদের মাঝে শেয়ার করুন। তো ভালো থাকেন সবাই, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।